নীলগিরি ভ্যালির এক নির্জন ম্যাল রোডের শেষ প্রান্তে একটা পুরনো কাঠের বেঞ্চ। সেখানে বসে আছেন ৭০ বছর বয়সী অবিনাশ দর্জি এবং তার ৩০ বছর বয়সী মেয়ে রীতা। অবিনাশ দর্জি একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের অন্যতম সেরা অফিসার ছিলেন, যিনি দীর্ঘ ১৫ বছর পাকিস্তানের নাম ভাঁড়িয়ে ডাবল এজেন্ট হিসেবে কাজ করেছেন। হঠাৎ করেই অবিনাশের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। রীতা তার হাত ধরতে গিয়ে দেখল বাবার হাত পাথর হয়ে গেছে। রীতা কিছু বলতে গেল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না ওর। দু চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে এলো। দুজনেই নিথর হয়ে পড়লেন কয়েক মুহূর্তের মধ্যে। এই দৃশ্যটাই দূরে দাঁড়িয়ে এক ব্যক্তি উপভোগ করছিল। ক্যামেরা হাতে টুরিস্টের বেশে দাঁড়িয়ে হাসছিল সে। তারপর ধীর পায়ে বাজারের ভিড়ে মিশে গেল। কেউ জানল না সেই আগন্তুকের পরিচয়। ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে স্থানীয় পুলিশ। খবর পেয়ে দিল্লি থেকে হেলিকপ্টারে করে সেখানে পৌঁছেছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের প্রধান এবং প্রাক্তন র ফিল্ড এজেন্ট অর্জুন মেহরা। অর্জুন যেমন বুদ্ধিমান তেমনই রাগী। তার সাথে আছে ফরেন্সিক এক্সপার্ট ডক্টর শুভ্রা। অর্জুন অকুস্থলে পা রেখেই থমকে দাঁড়ালেন। শুভ্রা, বডি দুটো সরানো হয়নি তো? না স্যার, লোকাল পুলিশ অফিসার জসবন্ত সিং বডিতে হাত দিতে গিয়েছিলেন, কিন্তু তার আগেই তিনি নিজেও অসুস্থ হয়ে পড়ে এখন হসপিটালে। আমি পুরো এরিয়া সিল করে দিয়েছি। অবিনাশ স্যার, ভাবতেই পারছি না এই মানুষটাকে এইভাবে দেখতে হবে। দেখে তো মনে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ ডেথ। দেখো শুটা, শরীরে সমস্ত পেশিগুলো সংকুচিত হয়ে আছে। মনে তো হচ্ছে এটা কোনো একটা স্বাভাবিক মৃত্যু নয়। স্যার, আপনিও কি তাই ভাবছেন যেটা আমি ভাবছি? তুমি কি ভাবছো এটা কোনো? ইয়েস স্যার, এটা সেই অ্যানথ্রাক্স বা সাইনাইড হতে পারে। অন্তত আমার তো তাই মনে হচ্ছে। না শুভ্রা, সাইনাইডে শরীর নীল হয় কিন্তু পেশিগুলো শিথিল থাকে। এখানে উল্টো। দর্জির চোখের পিউপিল বা মনি দেখো, ওটা বিন্দুর মতো ছোট হয়ে গেছে। একে বলে মায়োসিস। এটা কেবল নার্ভ এজেন্ট দিয়ে করা সম্ভব। নার্ভ এজেন্ট মানে কি সেই রাসায়নিক মারণাস্ত্র যা মানুষের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে পুড়িয়ে দেয়? একদম। শরীরের নিউরো ট্রান্সমিটারগুলোকে জ্যাম করে দেয়। যেমন ধরো একটা ইলেকট্রিক শর্ট সার্কিট হলো আর সারা শরীর চলতে শুরু করলো, অথচ বাইরে থেকে কিচ্ছু দেখা যাবে না। আচ্ছা, বুঝলাম স্যার। তার মানে খুনি যেই হোক না কেন তার অনেক কিছুতে নলেজ আছে। সে তো থাকতেই হবে শুধু, নাহলে অবিনাশবাবুর মতন একজন মানুষকে মেরে ফেলা এত সহজ নাকি? এই, তোমার গ্লাভস ডাবল করো। আমাদের চেক করতে হবে বিষটা ওদের শরীরে ঢুকলো কিভাবে। ইয়েস স্যার। আচ্ছা শুভ্রা, তুমি একটা কাজ করো, আশেপাশে কথাবার্তা বলে একটু জানার চেষ্টা করো যে এদের সাথে কাউকে কথা বলতে দেখেছে কিনা, বা এই দুজন এখানে কতক্ষণ ধরে বসেছিলেন। ওকে স্যার। অর্জুনের নির্দেশ পাওয়া মাত্রই শুভ্রা সেখান থেকে উঠে গেল। হাতে গোনা কয়েকজন মাত্র সেখানে উপস্থিত ছিল। শুভ্রা গিয়ে ওদের সাথে সাধারণ কিছু জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। এখানকার লোকাল ইন্সপেক্টর কোথায়, যিনি প্রথম খবর দিয়েছিলেন? ম্যাডাম, আমি এখানে। আপনি যখন এখানে এসেছেন তখন ঠিক কি কি দেখেছেন বলুন তো? দেখুন ম্যাডাম, আমি তো আর ফোন কল পাওয়া মাত্র এখানে এসেছি। যখন এলাম দেখেছি একজন ডেথ, আর একজনের পালস চেক করতে গিয়ে আমাদের একজন অফিসার অজ্ঞান হয়ে যান। আপনাকে খবর কে দিয়েছিল? আমাকে ফোন করেছিলেন স্থানীয় এক চা বিক্রেতা, ওই যে ওখানেও দোকানও। আচ্ছা, ঠিক আছে, চলুন, ওনাকে কিছু জিজ্ঞাসা করার আছে। এই যে ভাই, এদিকে এসো তো, ম্যাডাম তোমার সঙ্গে একটু কথা বলতে চান। বলছি, তুমি তো পুলিশকে ফোন করেছিলে। হ্যাঁ ম্যাডাম,
যখন ওদের দেখলে তখন আশেপাশে আর কাউকে দেখেছিলে? মানে কোনো অস্বাভাবিক কিছু? ম্যাডাম, আমি শুধু দেখলাম ওই বয়স্ক লোকটা হঠাৎ কেমন কাঁপতে শুরু করলেন। তারপর মেয়েটা ওনাকে ধরতে গেল। ঠিক ওই সময় এখানে কেউই ছিল না। তোমার দোকানে তখন লোক ছিল? না ম্যাডাম, আমি তখনই দোকান খুলেছি। তখন আশেপাশেও কোনো লোক ছিল না। ভালো করে মনে করে দেখো। আচ্ছা, হতেও তো পারে ওদের থেকে দূরে কেউ ছিল, বা ওই যে দূরে হোটেলটা থেকে কেউ বেরিয়ে এসেছিল। এমন কারো কথা মনে পড়ছে কি? হ্যাঁ হ্যাঁ, এক টুরিস্টের মতো লোক ছিল। তবে ওই যে ওই দিকে ওই যে উঁচু জায়গাটা, একটা পাথর রয়েছে, ওখানেই দাঁড়িয়েছিল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর ওই দিক দিয়ে হেঁটে চলে যায়। লোকটার হাতে একটা কালো মতন ক্যামেরা ছিল। আমার মনে হলো সে ছবি তুলছিল, হয়তো কোনো ফটোগ্রাফার হবে। আচ্ছা, বেশ, ঠিক আছে। ক্যামেরাম্যান? সত্যি কি ফটোগ্রাফার, নাকি কোনো সাইলেন্ট প্রজেক্টর নিয়ে কেউ ঘুরছিল? কি হলো শুভ্রা, কিছু জানতে পারলে নাকি? হ্যাঁ, অবিনাশ স্যার এবং রীতা ম্যাডাম যখন এখানে অজ্ঞান হয়ে পড়ে যান, তখন ওই চা বিক্রেতা এখানেই ছিলেন। তিনি বলছিলেন যে ওই দূরে পাথরটার কাছে ওখানে নাকি একজন ফটোগ্রাফার ছিল। ওরা দুজন এখানে এসে অজ্ঞান হয়ে যেতেই ফটোগ্রাফার ওখান থেকে চলে যায়। ফটোগ্রাফার? হ্যাঁ স্যার, কারণ চা বিক্রেতা বলছিলেন যে ওই ব্যক্তির হাতে নাকি একটি ক্যামেরা ছিল। সত্যি কি ক্যামেরা নাকি অন্য কিছু? অবিনাশ দর্জি, ভাবাই যায়। 15 বছর শত্রু শিবিরের ডাবল এজেন্ট হিসেবে কাটিয়ে শেষে নিজের দেশেই এইভাবে মরতে হলো। স্যার, মেয়েটার পালস খুবই কম। ওকে আমরা এয়ার অ্যাম্বুলেন্স করে পাঠানোর ব্যবস্থা করেছি, কিন্তু ওর বাঁচার চান্স 10%-ও বেশি নয়। কিন্তু আপনি হসপিটালে বলে দিন রীতা ম্যাডামকে বাঁচানো কিন্তু ভীষণ জরুরি, কারণ ওনার কাছেই অনেক রহস্য লুকিয়ে আছে। ইয়েস স্যার। আর হ্যাঁ শুনুন, অবিনাশবাবুর পোস্টমর্টম করতে হবে, সেজন্য সবথেকে ভালো ফরেন্সিক এক্সপার্টকে খবর দিন। অর্জুনের নির্দেশনা মাত্রই একটা স্যালিউট করে ইন্সপেক্টর থাপা সেখান থেকে চলে গেলেন। কিন্তু অর্জুন আর শুভ্রার মনের মধ্যে তখনও চলছে অবিনাশ দর্জির মৃত্যু রহস্য। काम हो गया है। दर्जी अब खामोश है, लेकिन उसकी बेटी अभी तक जिंदा है। রিতাকে বাঁচিয়ে রাখা আমাদের ভুল হচ্ছে ইমতিয়াজ। সে যদি কিছু জেনে থাকে। আসল লক্ষ্য হলো অর্জুন মেহরাকে ওখানে টেনে আনা। অর্জুন একবার এই বিষয়ের পিছু নিলে আমরা তাকে এমন এক গোলকধাঁধায় নিয়ে যাব যেখানে ভারতের সম্মান আর নিরাপত্তা দুটোই বাজি থাকবে। আমাদের দ্বিতীয় এজেন্ট কি তৈয়ার আছে? হ্যাঁ, সে একদম অর্জুনের নাকের ডগায় আছে। আমাদের অপারেশন শুরু হতে আর মাত্র 48 ঘন্টা বাকি। স্যার, অবিনাশ স্যারের ফরেন্সিক রেজাল্ট কিন্তু এসে গেছে। এটা স্যারের নয়, এমনকি ভেক্সও নয়। এটা আরো ভয়ঙ্কর কিছু। এটাকে বলা হয়, কালকুট? আপনি জানেন এই বিষয়ে? কিন্তু তুমি কি নিশ্চিত এটা কালকুট? হ্যাঁ, আই এম শিওর। আর এই বিষয়টা কোনো ল্যাবে তৈরি হয়নি। এটা একটা বাইনারি কেমিক্যাল ওয়েপন। বাইনারি মানে কি? এটার দুটো আলাদা উপাদানের মিশ্রণ? আমি যতদূর জানি বাইনারি বলতে কম্পিউটারের ভাষা বোঝে। কম্পিউটারের বাইনারি 0 আর 1 দিয়ে কাজ করে, আর কেমিক্যাল বাইনারি মানে হলো দুটো আলাদা তরল যারা আলাদাভাবে থাকলে কোনো ক্ষতি করে না, কিন্তু যখনই তারা বাতাসে বা কোনো সারফেসে মিশে যায় তখনই সেটা প্রাণঘাতী নার্ভ এজেন্টে পরিণত হয়। এর সুবিধা কি জানেন? খুনি যখন বর্ডার দিয়ে এটা নিয়ে আসে তখন কাস্টমস বা সিকিউরিটি এটাকে সাধারণ ক্লিনিং লিকুইড বা সুগন্ধি ভেবে ছেড়ে দেয়। কেউ ধরতেই পারে না যে সে আসলে মৃত্যু বয়ে নিয়ে বেড়াচ্ছে। তার মানে খুনিরা খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছে। দর্জি স্যারকে যখন মারা হয় তখন কি এই দুটো উপাদান আলাদাভাবে প্রয়োগ করা হয়েছিল? আমার ধারণা তাই।
প্রথমে হয়তো কোনো এক উপাদানে দর্জির জ্যাকেটে মাখানো হয়েছিল, আর দ্বিতীয় উপাদানটা ওই পারফিউম স্প্রেতে ছিল। রীতা ম্যাডাম যখন পারফিউমটা স্প্রে করলো তখনই রিয়াকশনটা শুরু হলো। একে বলে সিনার্জিস্টিক এফেক্ট, যেখানে 1 আর 1 যোগ করলে 2 হয় না, 11 হয়। বিষের ক্ষমতা বহু গুণ বেড়ে যায়। কিন্তু ওটা তো 90-এর দশকের শেষে পাকিস্তান আর এক বিদেশি শক্তির যৌথ ল্যাবে তৈরি হওয়ার গুজব ছিল। বলা হতো এর 1 ফোঁটা দিয়ে গোটা একটা ছোট্ট গ্রাম শেষ করে দেওয়া সম্ভব। ইয়েস স্যার, এর টেকনিক্যাল নাম অর্গ্যানোফসফেট টক্সিন 9। ওটা গুজব নয় স্যার, ওটা সত্যিই তৈরি হয়েছিল। আর এটা গন্ধে বা রঙে চেনা যায় না। তবে একটা অদ্ভুত ব্যাপার আছে, এই বিষটা কেবল ত্বকের সংস্পর্শে কাজ করে না, এটা বাতাসের মাধ্যমেও ছড়াতে পারে যদি তাপমাত্রা একটা নির্দিষ্ট লেভেলে থাকে। তার মানে এটা ছিল একটা মেসেজ। দর্জি স্যার যখন পাকিস্তানে ছিলেন তিনি এই প্রজেক্ট কালকুটের ফাইল চুরি করেছিলেন, সেখান থেকে তিনি ওদের টার্গেট। কিন্তু প্রশ্ন হলো কেন, এতদিন পর কেন ওরা ওনাকে মারল? স্যার, কোড নেম ডাবল এজেন্ট কি শুধু অবিনাশ স্যারের জন্যই, নাকি এর পেছনে অন্য কোনো মোটিভ আছে? স্যার একা নন শুভ্রা। তিনি যখন রিটায়ার করেন তিনি একটা পেন ড্রাইভ সঙ্গে এনেছিলেন, যার কোড ছিল অগ্নিপথ। সেই ড্রাইভে ভারতের ভেতরে থাকা শত্রু দেশের স্লিপার সেলদের তালিকা ছিল। স্লিপার সেল মানে বোঝো তো শুভ্রা? জানি স্যার, যারা সাধারণ মানুষের ভিড়ে মিশে থাকে, বছরের পর বছর কোনো অপরাধ করে না, কিন্তু উপর থেকে নির্দেশ এলেই হঠাৎ সক্রিয় হয়ে ধ্বংসলীলা চালায়। ঠিক তাই। আমার ভয় হচ্ছে দর্জি স্যারকে মেরে ওরা সেই স্লিপার সেলদের জাগিয়ে দেওয়ার সংকেত দিয়েছে। স্যার, আপনি কি বাইনারি কেমিক্যালের কথা ভাবছেন? আসলে এই কালকুট এমন একটা জিনিস যেটাকে অবৈধ বলা যায় না একরকম। এই বিষ সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়। ভিকটিম যন্ত্রণায় চিৎকার করার সুযোগও পায় না। এতে কাউকে খুন করাটা খুবই সহজ, যে কোনো জায়গায় বহন করেও নিয়ে যাওয়া যায়, আবার কারো সন্দেহের তালিকাতেও থাকছে না কেউ। সন্দেহের তালিকা তো তখন পড়বে যখন প্রজেক্ট সম্বন্ধে সবার ধারণা থাকবে। আমাদের ডিপার্টমেন্টে ওই ফাইলটা তো খোলাই হয়নি, আসলে প্রয়োজন পড়েনি। আমি ভেবেছিলাম এরকম কোনো বিষ তৈরি হয়নি, একটা গুজব শুধু। কিন্তু এখন আমার বাবার কথাটা মনে পড়ছে। আপনার বাবা কি বলেছিলেন স্যার? বলেছিলেন কালকুট প্রজেক্টের বিষয়ে অবিনাশ বাবু খুব ভালো করে জানেন। আই থিঙ্ক ওনার কাছে কোনো ফাইল বা ডায়েরি, পেন ড্রাইভ জাতীয় কিছু একটা আছে। আসলে আমি তখন অন্য একটা কেসে এতটাই বিজি ছিলাম যে বাবার কাছে শোনাই হয়নি কেসটা। কিন্তু স্যার, আমার তো মনে হয় এবার জানার সময় এসে গেছে। এখন তো আপনি বুঝতে পেরেছেন যে সেই কালকুট বিষ প্রয়োগ করেই অবিনাশ স্যারকে মারা হয়েছে। সেটাই তো দুশ্চিন্তা শুভ্রা। যেই ফাইলটা খোলাই হয়নি সেই ফাইলের প্রজেক্ট ব্যবহার করে আমাদেরই একজন অফিসারকে মেরে ফেলা হলো। রহস্য অনেক গভীরে শুভ্রা। আমাদের একটা টিম তৈরি করতে হবে। অর্জুন আর শুভ্রা কথা বলতে বলতেই মোবাইল ফোনটা বেজে উঠল শুভ্রার। ফোনটা রিসিভ করতেই ও বলল, হ্যালো, কি জ্ঞান ফিরেছে? সিকিউরিটিকে বলুন 1 পা যেন ওখান থেকে না নড়ে। আমরা এক্ষুনি আসছি। আর হ্যাঁ, ডক্টর, নার্স সবাই যেন সেই ঘরে প্রেজেন্ট থাকে। রীতা ম্যাডাম কিন্তু আমাদের জন্য ভীষণই সেন্সিটিভ একজন পার্সন। আমরা এক্ষুনি আসছি। স্যার, রীতা ম্যাডামের জ্ঞান ফিরেছে। ওনার সাথে কি হয়েছিল বা উনি কিছু জানেন কিনা আমাদের কিন্তু এটা একটা মোক্ষম সুযোগ, কারণ ম্যাডামের অবস্থা কিন্তু খুবই আশঙ্কাজনক। নীলগিরি ডিস্ট্রিক্ট হাসপাতাল। রীতাকে কড়া পাহারায় রাখা হয়েছে। অর্জুন দ্রুত ভেতরে ঢুকলেন। রীতার অক্সিজেন মাস্কের কাছে কান পাতলেন অর্জুন। রীতা, আমি অর্জুন। শুনতে পাচ্ছ? তোমাদের সাথে কি হয়েছিল? তোমরা ওখানে কি করছিলে? কিছু একটা বলো রীতা। তুমি শুনতে পাচ্ছ? জ্যাকেল, অপারেশন জ্যাকেল। অপারেশন জ্যাকেল? আচ্ছা, তুমি কালকুট নিয়ে কিছু জানো? রীতা, কালকুট প্রজেক্টের ফাইল কোথায় আছে তুমি জানো? জ্যাকেল,
অপারেশন জ্যাকেল ডায়েরি, মন্দিরের পেছনের পাথর। কথাটা বলেই রীতা আবার অজ্ঞান হয়ে গেল। উঠে দাঁড়ালেন অর্জুন, তার কপালে চিন্তার ভাঁজ। অপারেশন জ্যাকেল, এটা তো একটা পুরনো কুখ্যাত টেররিস্ট মিশন ছিল যা 1993 সালে ভারত রুখে দিয়েছিল। তাহলে কি পুরনো খেলোয়াড়রা আবার ফিরে আসছে? স্যার, আপনি কি কিছু বুঝতে পারছেন? অপারেশন জ্যাকেল সেটাই বা কি স্যার? আমি এখনো কোনো কিছু নিশ্চিত হতে পারছি না শুভ্রা। আচ্ছা, অবিনাশবাবু আর রীতা হিমাচলের যেই হোটেলে ছিলেন সেখানে সার্চিং করা হয়েছে? না স্যার, সার্চিং করা হয়নি, তবে ইন্সপেক্টর থাপাকে বলা হয়েছে হোটেলের ওই রুম দুটোকে সিল করে দিতে। ওই রুমটা একবার সার্চিং করতে হবে শুভ্রা। রণবীরকে কল করতে হবে মনে হচ্ছে। শুভ্রা, একটা কাজ করো, তুমি ইন্সপেক্টর থাপাকে নিয়ে এখনই দ্য হিল টপ হোটেলে যাও। অবিনাশবাবু আর রীতা যে রুমে ছিলেন সেখানে ইনভিজিবল ইঙ্ক বা কোনো গোপন মাইক্রোচিপ থাকতে পারে। থাপা সাহেব লোকাল এরিয়া চেনেন, ওনাকে সাথে রাখা জরুরি। কিন্তু স্যার, আপনি যাবেন না? না, এই মুহূর্তে আমি অন্য কোথাও যাব। কোথায় যাচ্ছেন স্যার? এই অবস্থায় আপনার একা যাওয়া কি ঠিক হবে? আমাকে এমন একজনের কাছে যেতে হবে যিনি বর্তমান সিস্টেমের বাইরে। অপারেশন জ্যাকেল আজ থেকে 30 বছর আগের ফাইল। বর্তমান ডিজিটাল আর্কাইভে এর অর্ধেক তথ্যও নেই। তাই আমি যাচ্ছি মিস্টার VK মালহোত্রার কাছে। প্রাক্তন ডিরেক্টর মালহোত্রা স্যার, যিনি 5 বছর আগে রিটায়ার করার পর থেকে লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন। হ্যাঁ, দর্জি স্যারের সেই সময়ের একমাত্র জ্যান্ত সাক্ষী উনি। আমাকে ওনার সাথে কথা বলতেই হবে, না হলে রীতার জ্ঞান ফেরা অবধি অপেক্ষা করলে হয়তো রহস্য আরো অনেক জটিল হয়ে যাবে। তুমি আর বেশি দেরি করো না। শোনো, সাবধানে থেকো, আর মনে রাখবে আমরা এখন এমন এক শত্রুর সাথে লড়ছি যারা বাতাসের মাধ্যমে মৃত্যু ছড়াতে পারে। ওকে? ওকে স্যার। রাত তখন 1টা। অর্জুন গাড়িটা একটা অন্ধকার শুনশান রাস্তার সামনে দাঁড় করালো। গাড়ি থেকে নেমে একাই মেল রোডের দিকে হাঁটতে লাগলো। পাহাড়ের অন্ধকার যেন একটু বেশি ঘন। অর্জুন চারপাশটা একবার দেখল। কাছে পিঠে কেউ নেই, কিন্তু সে অনুভব করল কেউ একজন তাকে ফলো করছে। কিছু একটা টের পেতেই আচমকা অর্জুন পাশের একটা পাথরের আড়ালে ঝাঁপ দিল। ঠিক তখনই একটা সাইলেন্সার লাগানো পিস্তলের গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে পাথরে লেগে ফুলকি ছোটালো। ওকে, গেম অন। তার মানে পুলিশ ফোর্সের ভেতরেই কেউ একজন খবর পৌঁছে দিচ্ছে। কারণ আমি এখানে আসবো সেটা শুধুমাত্র শুভ্রা জানে। তাহলে কি কেউ আমাদের উপর নজর রাখছে? অর্জুন অন্ধকারের মধ্যে দিয়ে জঙ্গলের দিকে ছুটতে থাকে। যে করেই হোক ওকে অপারেশন জ্যাকেল আর অপারেশন কালকুট সম্বন্ধে জানতেই হবে। প্রফেশনাল শুটার, সাইলেন্সার ব্যবহার করছে। 1 ইঞ্চি এদিক ওদিক হলেই ঘুড়িটা উড়ে যেত। কিন্তু আমাকেও ওকে খেলাতে হবে। অর্জুন সাবধানে তার জ্যাকেটের ভেতর থেকে 9mm গ্লক পিস্তলটা বের করল। তার পরনে একটি কালো ট্যাকটিক্যাল জ্যাকেট এবং ডার্ক কার্গো প্যান্ট। দীর্ঘকায় চেহারা, মুখে কয়েকদিনের না কামানো দাড়ি, আর চোখে সর্বদা এক অত্যন্ত প্রহরীর তীক্ষ্ণতা। পাথরের আড়াল থেকে বেরোনোর জন্য একটা ফাঁদ পাতল অর্জুন। নিজের মাফলারটা খুলে একটা ছোট্ট ডালের মাথায় জড়িয়ে পাথর থেকে একটু দূরে উঁচু করল। সাথে সাথে একটা বুলেট এসে মাফলারটাকে ছিঁড়ে বেরিয়ে গেল। পেয়েছি তোকে। ওই বাঁ দিকের পুরনো ওই ওক গাছটার মাথা থেকে গুলি আসছে। যদি তুই চলিস ডালে ডালে, আমি চলি শালা পাতায় পাতায়। অর্জুন আর এক মুহূর্ত দেরি করল না। পাথরের আড়াল থেকে বেরিয়ে ঢালু পাহাড় বেয়ে জঙ্গলের ভেতরের দিকে দৌড়াতে শুরু করল। শুকনো পাতার মচমচে শব্দ শোনা যাচ্ছে তার পায়ের নিচে।
সোজা রাস্তায় না গিয়ে আঁকা বাঁকা পথে দৌড়াচ্ছে যাতে স্নাইপারের নিশানায় না পড়ে। মিনিট 10 দৌড়ানোর পর একটি পুরনো পরিত্যক্ত কুফরির একটি অস্থায়ী ফরেন্সিক ল্যাবের সামনে এসে দাঁড়ালো। ল্যাবটি আসলে একটি পুরনো সরকারি বাংলোর ভেতরে। ঘরের ভেতর চারদিকে কাঁচের জাল, মাইক্রোস্কোপ আর ল্যাপটপের ছড়াছড়ি। সেখানেই বসে রয়েছেন একজন মধ্যবয়স্ক ব্যক্তি, যার কাছে পুরনো তথ্য সংগ্রহের জন্য এসেছে অর্জুন। জয় হিন্দ স্যার, অসময়ে বিরক্ত করার জন্য দুঃখিত। অর্জুন মেয়েরা, কি ব্যাপার? তুমি এই সময় আর হাঁফাচ্ছ কেন? স্যার, সেই সব কথা পরে হবে, তবে আপনার কাছে একটা বিশেষ কারণে এসেছি। অবিনাশ মারা গেছে, তাই তো? আপনি জানলেন কিভাবে স্যার? খবর তো এখনো মিডিয়াতে যায়নি। জ্যাকেল যখন আবার ডাকতে শুরু করে তখন পুরনো শিকারীরা তার টের পায়। জ্যাকেল? হ্যাঁ, রীতা তো অপারেশন জ্যাকেলের কথাই বলছিল। অপারেশন জ্যাকেল কোনো সাধারণ সন্ত্রাসবাদী হামলা ছিল না অর্জুন। ওটা ছিল আমাদের দেশের ভিতর থেকেই ভারতকে ধ্বংস করার এক নীল নকশা। হ্যাঁ স্যার, কিন্তু অপারেশন জ্যাকেলের সাথে বর্তমানের এই কালকুট বিষের কি সম্পর্ক? 1993 সালে আমরা জ্যাকেলকে থামিয়েছিলাম ঠিকই, কিন্তু তার প্রধান হোতাকে মারতে পারিনি। সে ছিল আমাদেরই একজন ডাবল এজেন্ট। কালকুট হলো সেই অসমাপ্ত যুদ্ধের শেষ অস্ত্র। সাবধান অর্জুন! মালহোত্রা স্যারের কথা শেষ হতে না হতেই বাংলোর জানলার কাঁচ ভেঙে একটা গুলি ভেতরে ঢুকল। মালহোত্রাকে টেনে নিয়ে শুইয়ে দিয়ে মাথা নিচু করল অর্জুন। বাইরে থেকে মোটর বাইকের গর্জন শোনা যাচ্ছে। জ্যাকেলের দল তোমার খোঁজে এখানে পৌঁছে গেছে অর্জুন। ম্যাল রোডে আমাকে কেউ ওয়েলকাম জানাতে স্নাইপার নিয়ে বসেছিল স্যার। অল্পের জন্য বেঁচে গেছি। আমার মনে হয় ডিপার্টমেন্টের ভেতর বড় কোনো লিকেজ আছে। আমাদের খুব সাবধানে এগোতে হবে। ওরা বসে অর্জুন, আমার মনে হয় ওরা চলে গেছে। কিন্তু অপারেশন জ্যাকেল আর অপারেশন কালকুট এই দুটো বিষয়ের সম্বন্ধে জানতে হলে তোমাকে কেস ফাইল দুটো পড়তে হবে। কিন্তু স্যার, অবিনাশ বাবু তো এখন আর নেই, আর রীতা এখন অজ্ঞান। তাহলে কোনোভাবে কি সেই ফাইলটা পাওয়া সম্ভব নয়? নীলগিরি ভ্যালির পুরনো মন্দিরটার কথা মনে আছে, যেটা 1945 সালের ভূমিকম্পে মাটির নিচে চলে গিয়েছিল? ওই মন্দিরের ভেতরে একটা আইসোলেটেড ম্যাগনেটিক চেম্বার আছে, জানো? সেখানে কোনো ইলেকট্রনিক সিগন্যাল পৌঁছতে পারে না, এমনকি জিপিএসও কাজ করে না। অবিনাশ সেই চেম্বারের ভেতরে একটা পুরনো অ্যানালগ টাইপরাইটারে লেখা ফাইল রেখে এসেছে। ওই ফাইলে শুধু কালকুটের অ্যান্টিডোট বা প্রতিষেধক নেই অর্জুন, ওখানে সেই গডফাদারের আসল পরিচয় আছে, যে গত 30 বছর ধরে রকে নিজের হাতের পুতুল বানিয়ে নাচিয়েছে। কিন্তু সেই পরিত্যক্ত মন্দিরে ঢোকার রাস্তা তো এখন বন্ধ। রাস্তা বন্ধ নয় অর্জুন, রাস্তাটা আছে, তবে খুবই ভয়ঙ্কর সেই রাস্তা। আর তাই ওর কি অবস্থা হলো দেখো। ওই ফাইলগুলো তো আপনার কাছেও রাখতে পারতেন স্যার। তোমার মনে হয় ফাইলগুলো আমার কাছে থাকলে আমি এতক্ষণে তোমার সাথে কথা বলতে পারতাম? আর তাছাড়া অপারেশন জ্যাকেলের সাথে আমি যুক্ত ছিলাম বলেই এই পরিত্যক্ত জায়গায় পড়ে আছি। মাঝে মাঝে ডিপার্টমেন্টের দরকার হলে আমার এই ল্যাবরেটরির সহযোগিতা নেয়। এবার ওর মেয়েটাও আছে কিনা সেটাও সন্দেহ। আপনি কোন গডফাদারের কথা বলছেন? কে তিনি? তিনি তো যত নষ্টের মূল, আমাদের সকলের পরিচিত। ঠিক এই সময় একটা সাইলেন্সার লাগানো বুলেট মালহোত্রা স্যারের কপালে এসে লাগলো। একটা নিখুঁত ফুটো তৈরি হলো কপালে। আর কিছু বলতে পারলেন না তিনি, কথা আটকে গেল গলায়। অর্জুনকে সেই নামটাও বলতে পারলেন না, কিন্তু তার চোখের ইশারায় যেন একটা শেষ সতর্কতা দিয়ে গেলেন। মালহোত্রা স্যারের মাথাটা একদিকে ঝুলে পড়ল। স্যার, স্যার, মালহোত্রা স্যার, স্যার! অর্জুন তৎক্ষণাৎ সেই ল্যাবরেটরি থেকে বেরিয়ে শত্রুদের খোঁজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কাউকেই নজরে এলো না। বরং আরও একটা গুলি পাশে এসে লাগতেই দেওয়াল ফুটো হলো। নিজেকে আড়াল করে বাঁচানোর চেষ্টা করতে লাগলো সে।
ঠিক তখনই অর্জুনের মোবাইলটা ভাইব্রেশন করতে লাগলো। হাতে নিয়ে দেখলো শুভ্রার ফোন। হ্যালো স্যার, আমরা হোটেলের রুমটা সার্চ করেছি কিন্তু শোনো শুভ্রা, তোমার সাথে এখন কথা বলার সময় নেই, আমাদের এখনই বেরোতে হবে। নীলগিরি ভ্যালিতে একটা পুরনো শিব মন্দির আছে যেটা এখন আর কেউ ব্যবহার করে না, বর্ডারের খুব কাছে। তুমি আর ইন্সপেক্টর থাপা শিগগিরই সেখানে চলো, আমিও যাচ্ছি। ও গড, আমার এখানে তো গাড়ি নেই, আমি একটা বিপদের মধ্যে পড়েছি শুভ্রা। হামলা হয়েছে আমার ওপর। আমি তোমাকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, চেষ্টা করছি কোনো হাইওয়ের পাশে দাঁড়াতে। আমার জন্য সেখানে গাড়ি নিয়ে এসো। কি বলছেন স্যার? হামলা? আর মালহোত্রা স্যারকেও শ্যুট করা হয়েছে, তিনি মারা গেছেন। আর তাই আমাদের এক্ষুনি ফাইলটা উদ্ধার করতেই হবে। কিন্তু স্যার, এত রাতে ওই দুর্গম পাহাড়ের মন্দিরে যাওয়া কি ঠিক হবে? আপনার উপর তো একটু আগেই হামলা হয়েছে বললেন। আমার এখন বেশি কথা বলার মতো সময় নেই শুভ্রা, এখান থেকে বের হচ্ছি আমি। এরপর অর্জুন সেই পরিত্যক্ত পুরনো বাড়িটা থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে এই জঙ্গলের মাঝখান দিয়ে দৌড়াতে লাগলো। কতক্ষণ দৌড়ালো সে নিজেও জানে না, তবে বেশ কিছুক্ষণ পরে হাইওয়ে দেখতে পাচ্ছিল। শুভ্রাও গাড়ি নিয়ে একদম সোজা হাজির হলো অর্জুনের সামনে। এক্সেলেন্ট শুভ্রা, একদম রাইট টাইমে এসে হাজির হয়েছ। স্যার, তাড়াতাড়ি গাড়িতে উঠে আসুন। ইন্সপেক্টর থাপা আসেনি? আমি বলেছি আসার দরকার নেই। তবে স্যার, একটা বিষয় খটকা লাগছে। আপনি বললেন অপারেশন জ্যাকেল, ওই মিশনে তো অবিনাশ স্যার একা ছিলেন না, ওনার সাথে আরো একজন ডাবল এজেন্ট ছিল না, যাকে পাকিস্তান পরে শনাক্ত করতে পেরেছিল? ছিল, তার কোড নেম ছিল হচ্ছে ফ্ল্যামিঙ্গো, কিন্তু নথিপত্রে বলা হয়েছে সে নাকি বর্ডার ক্রস করার সময় গুলিতে মারা গেছে। কিন্তু আমার এখন মনে হচ্ছে ফ্লেমিঙ্গো মরেনি, সে হয়তো নিজের পরিচয় বদলে আমাদের সিস্টেমের মধ্যেই ঢুকে বসে আছে। আর সেই বিশ্বাসঘাতকই চায় না অবিনাশ বাবুর ফাইলটা আমাদের হাতে আসুক, আর সেই হয়তো মালহোত্রা স্যারকে মেরেছে বা মারার সুপারি দিয়েছে। তার মানে ওই ফাইলটা কোনো সাধারণ ব্যক্তিগত ফাইল নয়? মোটেই না। 80-র দশকে যখন অবিনাশবাবু পাকিস্তানে ছিলেন তখন তিনি ওখানকার পরমাণু কর্মসূচি এবং কেমিক্যাল ল্যাবরেটরির সব খরচ আর পরিকল্পনার হিসেব গোপনে নকল করেছিলেন। সেখানে এমন কিছু নাম আছে যারা আজ ভারতের উচ্চপদস্থ সরকারি পদে আসীন, কিন্তু আসলে তারা ও দেশের হয়ে কাজ করেছে। এই ফাইলটা হাতে পাওয়া মানে ভারতীয় প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা উই পোকাগুলোকে চিনে ফেলা। প্রায় 1 ঘন্টার পর গাড়িটা একটা সরু খাদের ধারে এসে নামল। সামনেই জরাজীর্ণ একটি পুরনো মন্দির। মন্দিরের গায়ে শ্যাওলা ধরেছে আর দরজার কাঠের টুকরোগুলো ভেঙে পড়ছে। অর্জুন আর শুভ্রা হাতে শক্তিশালী টর্চ নিয়ে গাড়ি থেকে নামল। চারপাশটা মনে হচ্ছিল ভুতুড়ে আর ভীষণ নিস্তব্ধ। পা টিপে টিপে মন্দিরের পেছনের দিকে যেতে যেতেই অর্জুন বলল, শুভ্রা, টর্চটা একটু নিচু করে ধরো, আমরা চাই না কেউ দূর থেকে আমাদের আলো দেখুক। মন্দিরের পেছনে একটা বড় বটগাছ, তার শিকড়গুলো মাটির গভীরে সাপের মতো ছড়িয়ে আছে। শুভ্রা গাড়িটা মন্দিরের প্রবেশ পথ থেকে প্রায় 200 মিটার দূরে থামালেন। তারা চায়নি গাড়ির শব্দ বা আলো সরাসরি মন্দিরের সামনে গিয়ে পড়ুক। স্যার, আমরা কি এই অন্ধকার পরিত্যক্ত মন্দিরের মধ্যে ফাইলটা কি খুঁজে পাবো? আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আমার তো মনে হয় এভাবে রাখা মানে অসুরক্ষিত ভাবে রাখা। আগে ফাইলটা উদ্ধার করতে দাও, তারপর না হয় বাকি কথা। অর্জুন এবং শুভ্রা মন্দিরের পেছনের স্যাঁতস্যাঁতে উঠোনে দাঁড়িয়ে। অর্জুন তার পকেট থেকে একটা লকেট বের করলো। লকেটটার একটা স্বচ্ছ ছোট্ট লেন্সের মতো পাথর বসানো। শুভ্রা, তোমার টর্চটা এই লকেটের ওপর ধরো তো। লেন্সের মধ্যে দিয়ে আলোটা গিয়ে সোজা মন্দিরের দেওয়ালে ফেলো। স্যার, লকেট? এই লকেটটা আপনি কোথায় পেলেন? এই লকেটটা অবিনাশ বাবুর, রীতার কাছে ছিল। কিন্তু আপনি তো এই লকেটের ব্যাপারে কিছু বলেননি। বলিনি কারণ সঠিক সময়ের অপেক্ষা করছিলাম।
যখন আমি রীতার সাথে হসপিটালে কথা বলছিলাম তখনও আমার কানে কানে এই লকেটটার কথা বলে, আর এটা আমার হাতে দেয়। বলেছিল মন্দিরে গিয়ে এটার ওপর আলো ফেললেই কিছু একটা রহস্য উদ্ঘাটন হবে, তবে সবটা ও জানে না। তার জন্য আমাকে মালহোত্রা স্যারের কাছে যেতে বলেছিল। সেজন্যই আপনি একা মালহোত্রা স্যারের ওখানে গিয়েছিলেন। হ্যাঁ, তবে যাই হোক, আমাদের এখন এই উদ্দেশ্য সেটা নিয়ে ভাবা উচিত, বুঝলে? আচ্ছা, লকেটটার মধ্যে আলো ফেললে কেমন একটা প্রজেক্টরের মতো কাজ করছে, তাই না? ঠিক তাই। একে বলে ফটোগ্রাফিক মাইক্রোডট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পাইরা এটা ব্যবহার করত। লেন্সের ওপর মাইক্রোস্কোপিক একটা ম্যাপ আঁকা আছে যা সাধারণ চোখে দেখা অসম্ভব, কিন্তু যখনই এর মধ্যে দিয়ে তীক্ষ্ণ আলো যাবে সেটা দেওয়ালের ওপর ম্যাপটাকে বড় করে দেখাবে। শুভ্রা টর্চ মারতেই মন্দিরের পুরনো শ্যাওলা ধরা দেওয়ালে একটা আলোকচিত্র ফুটে উঠল। সেখানে মন্দিরের পেছনের একটা বটগাছ এবং তার থেকে 7 পা দূরে একটা পাথরের বেদি চিহ্নিত করা আছে। অর্জুন মেপে মেপে ঠিক 7 পা এগোলেন। সেখানে একটা বড় পাথর অর্ধেক মাটির নিচে ঢুকে আছে। শুভ্রা, অবিনাশবাবুর বুদ্ধিটা একবার দেখো। তিনি জানতেন ডিজিটাল ফাইল হ্যাক হতে পারে, কিন্তু একটা অ্যানালগ ফাইল আর এই প্রাচীন মন্দির, কেউ সন্দেহ করবে না। অর্জুন পাথরটা সরাতেই দেখা গেল একটা স্টেইনলেস স্টিলের একটা ওয়াটারপ্রুফ বক্স। অর্জুন বাক্সটা খুলল। ভেতরে নীল রঙের প্লাস্টিকে মোড়ানো একটা কভার ফাইল। ফাইলের ওপর বড় বড় করে লেখা অগ্নিপথ। অর্জুন সেটা বের করে সবে তার জ্যাকেটের পকেটে ঢুকিয়েছে। ঠিক তখনই মন্দিরের ওপর থেকে একটা ভাঙা পাথরের টুকরো তাদের ঠিক পায়ের সামনে এসে পড়ল। সাথে সাথে শুভ্রাকে এক ঝটকায় মন্দিরের পিলারের আড়ালে সরিয়ে দিল অর্জুন। শুভ্রা, আমাদের কিন্তু সাবধানে বের হতে হবে এখান থেকে। তুমি চোখ কান সজাগ রেখো। অন্ধকারের বুক ছিঁড়ে একটা সাইলেন্সার লাগানো পিস্তলের শব্দ হলো। মন্দিরের দেওয়ালে একটা গুলির দাগ বসে গেল। অর্জুন দেখল মন্দিরের কার্নিশ পেয়ে একটা কালো পোশাক পরা অবয়ব নিচে নামছে। লোকটার মুখে কালো মাস্ক, চোখে নাইট ভিশন গগলস। শুভ্রা, তুমি ফাইলটা নাও, এখনই গাড়ির দিকে ছোট, আমি এদিকটা দেখছি। কিন্তু স্যার, ওই আততায়ী সশস্ত্র, আপনার কাছে তো কেবল একটা পিস্তল, আপনি সামলাবেন কিভাবে? ভুলে যেও না শুভ্রা, আমি ফিল্ডে 15 বছর কাটিয়েছি, তাই আমি নিজেকে ঠিক সামলে নেব। শুভ্রা ফাইলটা বুকে জড়িয়ে ধরে মন্দিরের ঝোপঝাড়ের মধ্যে দিয়ে জিপের দিকে দৌড়াতে শুরু করলেন। ঘাতকটি শুভ্রাকে লক্ষ্য করে গুলি চালাতে যাচ্ছিল, কিন্তু অর্জুন তার গ্লক পিস্তল থেকে পাল্টা ফায়ার করল। শুরু হলো এক অসম লড়াই। ঘাতকটি হঠাৎ অর্জুনের ওপর ঝাঁপিয়ে পড়ল। তার হাতে একটা বিদ্যুৎবাহী যন্ত্র বা ট্রেজার গান। সে চায়নি অর্জুনকে সরাসরি মেরে ফেলতে, বরং তাকে অজ্ঞান করে ফাইলটা ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু পারল না। অর্জুন ঘাতকটির কবজি চেপে ধরতেই দুজনে মন্দিরের পাথুরে মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। ডায়েরিটা দিয়ে দাও অর্জুন, তুমি জানো না তুমি কার সাথে লড়ছো? জানি, তুই পাকিস্তানের সেই জ্যাকেল ইউনিটের লোক, যারা বিষ দিয়ে ঘুমন্ত মানুষকে মারে। কিন্তু সালা, আজ তোর রক্ষে নেই। তুই কে? কে পাঠিয়েছে তোকে? আমি কে সেই পরিচয় তুই জানতে পারবি না। কথাটা বলেই সে আততায়ী হ্যাচকা টান মারতেই অর্জুন ছিটকে গেল। আর তখনই ট্রেজার গানটা তাক করলো অর্জুনের দিকে। সে আধো আলো আধো অন্ধকারে মুখটা পরিষ্কার বোঝা যাচ্ছিল না। যাও বোঝা যেত সেটা মাস্ক আর গগলসের কারণে একটা অবয়ব ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না। আততায়ী গানের ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, ঠিক তখনই অর্জুন আচমকা লাফিয়ে উঠে ঘাতকটির মুখে একটা ঘুষি বসাতেই কয়েক ফুট দূরে ছিটকে পড়ল সে। তারপর পকেট থেকে একটা ফ্ল্যাশ ব্ল্যাঙ্ক গ্রেনেড বার করে মেঝেতে আছাড় দিতেই একটা তীব্র আলো আর বিকট শব্দে কেঁপে উঠল চারিদিক। এই সুযোগে অর্জুন সেখান থেকে দৌড়ে গিয়ে জিপে উঠল। আগে থেকেই জিপ স্টার্ট দিয়ে রেখেছিল শুভ্রা।
জিপটা পাহাড়ের ঢাল বেয়ে পাগলের মতো নিচে নামছে। শুভ্রা স্টিয়ারিং ধরে উল্টো শ্বাসে গাড়ি ছুটিয়ে চলেছে অন্যদিকে। অর্জুন বারবার পেছনে ফিরে দেখছে কেউ পিছু নিচ্ছে কিনা। স্যার, আপনি ঠিক আছেন? আপনার কপাল থেকে তো রক্ত পড়ছে। সামান্য একটু লেগেছে। কিছুটা দূর গিয়ে একটা জায়গায় গাড়ি থামাও শুভ্রা। ওকে স্যার। গাড়িটা এক জায়গায় থামতেই অর্জুন শুভ্রাকে বলল, গাড়ির হেডলাইটটা বন্ধ রাখো আর ভেতরের লাইটটা জ্বালাও। এবারে ফাইলটা একবার খুলে দেখো তো কি লেখা আছে। স্যার, এখানে তো সব সংকেতে লেখা। শুধু প্রথম পাতায় একটা নাম লেখা আছে, দ্য ডাবল এজেন্ট 2.0, আর তার নিচে একটা ড্রয়িং, একটা সাপের ছবি যার দুটো মাথা। দুমুখ সাপ, এটা প্রাচীন কোড। এর মানে হলো আমাদের ডিপার্টমেন্টের ভেতরেই এমন একজন আছে যে ভারত আর পাকিস্তানের ডাবল ইনফরমার। দর্জি স্যার তাকে চিনে ফেলেছিলেন বলেই তাকে মরতে হলো। কিন্তু নামটা কোথায়? এখানে তো কোনো নাম নেই। নামটা আছে শুভ্রা, কিন্তু খালি চোখে সেটা দেখা যাবে না। একে বলে ইনভিজিবল ইঙ্ক। আমাদের ল্যাবে ফিরে যেতে হবে। এই কালি কেবল আল্ট্রাভায়োলেট রশ্মিতেই ফুটে উঠবে। গাড়িটা যখন কুফরি বাজারের কাছাকাছি পৌঁছলো, অর্জুন খেয়াল করলো পুলিশের একটা কনভয় তাদের পিছু নিয়েছে, কিন্তু পুলিশের গাড়িতে সাইরেন বাজছে না। শুভ্রা, গাড়ি থানার দিকে নিও না, সোজা ন্যাশনাল হাইওয়ে ধরো। কেন? থানায় তো আপনার নিরাপদ স্যার। না, আমাদের নিজেদের লোকেদের ওপরেই এখন আর বিশ্বাস করা যাচ্ছে না। আমাদের এখন এমন কোথাও যেতে হবে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না। স্যার, পেছনে কিন্তু পুলিশের গাড়ি আসছে। ওই গাড়িগুলোতে সাইরেন নেই, মনে হচ্ছে ওগুলো পুলিশের গাড়ি নয়। পুলিশ সেজে আসা কোনো আততাই। ওদের চোখে ধুলো দিয়ে আমাদের অন্য রাস্তা ধরতে হবে। শুভ, সিমলার এক নির্জন পাহাড়ি বাংলোর সামনে এসে দাঁড়ালো ওদের দুজনের গাড়ি। এটি রয়ের একটি গোপন সেফ হাউস। এদিকে বাইরে ঝিরি ঝিরি তুষার বৃষ্টি শুরু হয়েছে। অর্জুন এবং শুভ্রা ওদের জিপটা বাংলোর গ্যারেজে লুকিয়ে রাখল। খুব সতর্কভাবে অর্জুন ওর জিপ থেকে নামার আগে পকেট থেকে একটা ছোট্ট ইলেকট্রনিক ডিভাইস বার করে বাংলোর দরজার সামনে ধরল। ডিভাইসটি থেকে সবুজ আলো বেরোচ্ছে। এটা কি চেক করছেন স্যার? একে বলে আরএফ সিগন্যাল ডিটেক্টর। যদি বাড়ির ভেতরে কোনো লুকানো ট্রান্সমিটার বা অডিও থাকে তবে এটা লাল হয়ে যাবে। আমাদের নিজেদের সেফ হাউসে ঢোকার আগেও এসব? ষড়যন্ত্র ঘরের ভেতর থেকেই শুরু হয় শুভ্রা। স্যার, ডিভাইসটা সবুজ দেখাচ্ছে। তার মানে আমরা ভেতরে নিশ্চিন্তে ঢুকতে পারি। অর্জুন নিশ্চিন্ত হয়ে দরজা খুললেন। ভেতরে আসবাবপত্রগুলো ধুলোয় ঢাকা। অর্জুন দ্রুত জানলার সব ভারী পর্দা টেনে দিল যাতে বাইরের কোনো আলো বা শব্দ ভেতরে না যায়। শুভ্রা টেবিলের ওপর সেই নীল রঙের অগ্নিপথ কাভার ফাইলটা রাখল। ঠিক তখনই বাংলোর দোতলার সিঁড়িতে একটা খসখস শব্দ হলো। সাথে সাথে শুভ্রা ওর পিস্তলটা উঁচিয়ে আড়াল হয়ে গেল একদিকে। স্যার, আপনি যে বললেন সবুজ আলো জ্বলছে মানেই আমরা সুরক্ষিত, আমার কিন্তু মনে হয় ওপরে কেউ আছে। স্যার, আপনি পজিশন না নিয়ে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সুরক্ষিত তো বটেই, কিন্তু আমি ভাবছি এই সময় এখানে কে আছে। স্যার, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন দেখে আমার অবাক লাগছে। উত্তেজিত হয় না শুভ্রা। ওপর থেকে এক দীর্ঘকায় ব্যক্তি ধীরে ধীরে নিচে নেমে এলো। পরনে জলপাই রঙের আর্মি সোয়েটার, হাতে একটা ডাবল ব্যারেল শটগান। তার এক চোখে একটা গভীর কাটা দাগ। ট্রিগার থেকে আঙুল সরাও শুভ্রা। হ্যাঁ, রণবীর, তুই এখানে? আমি তো ভেবেছিলাম তুই কাশ্মীরে। রণবীর? আরে শুভ্রা, পিস্তলটা নামাও। ও রণবীর, ক্যাপ্টেন রণবীর, আমার পুরনো বন্ধু এবং ভারতীয় সেনার প্রাক্তন প্যারা এসএফ কমান্ডার। ও আচ্ছা। হ্যালো স্যার, আমি শুভ্রা, শুভ্রা পাল, র এজেন্ট। হ্যাঁ, আমি জানি। অর্জুনের কাছে শুনেছি তোমার কথা। কিন্তু আচমকা তুই এখানে? আমি তো ভাবতেই পারছি না। তা হঠাৎ? দিল্লি থেকে অর্ডার এলো। বলা হলো নীলগিরি ভ্যালিতে আগুন লেগেছে,
সেটা নেভাতে কোনো এক পাগলা এজেন্ট দৌড়াচ্ছে। তাই ব্যাকআপ দিতে চলে এলাম। তা এখন খবর কি? ফাইলটা পেয়েছিস? পেয়েছি, কিন্তু ওটা পড়া যাচ্ছে না। শুভ্রা, ওইখানে কিট বক্সটা আছে, নিয়ে এসো তো। শুভ্রা কিট বক্সটা নিয়ে এসে টেবিলের ওপরে রাখল। অর্জুন বক্সের থেকে বিশেষ একটা ল্যাম্প বের করল, যা থেকে বেগুনি রঙের আলো বেরোচ্ছে। একে বলে আল্ট্রা ভায়োলেট ল্যাম্প। ফাইলের প্রথম পাতার ওপর আলোটা ফেলল অর্জুন। হাসপাতালের করিডোরগুলো রাতে ভুতুড়ে দেখায়। পুলিশ পাহারার মাঝেই হাসপাতালের সাদা পোশাক পরা একজন ওয়ার্ড বয় রিতার কেবিনে ঢুকল। লোকটা খুব সাবধানে পকেট থেকে একটা সিরিঞ্জ বের করল। তার চোখে সেই চেনা ক্রূরতা। এই সেই ব্যক্তি যে ম্যাল রোডে ক্যামেরাম্যান সেজে দাঁড়িয়েছিল। রীতা, তোমার বাবা বড্ড বেশি জানতেন, কিন্তু তুমি আমাদের জন্য অনেক ফায়দার। বলতে গেলে তুরুপের তাস হবে। এই ভাইরাস তোমাকে আমাদের জ্যাকেল 2.0 বানাবে। এই মেডিসিনটা তো নার্সের দেওয়ার কথা ছিল, তুমি কেন দিচ্ছ? ডক্টর সিস্টার পাঠালেন। মিথ্যে বলো না, এই ইনজেকশনটায় বিষ আছে। তুমি কে? কে তুমি? ওয়ার্ড বয়টি পকেট থেকে একটি ধারালো স্ক্যালপেল বের করে ডাক্তারের ওপর চড়াও হলো। ধস্তাধস্তিতে ডাক্তারের হাত কেটে গেল প্রায় অনেকটা, কিন্তু তিনি অ্যালার্ম বাজিয়ে দিলেন। ওয়ার্ড বয়টি জানলা দিয়ে লাফ দিয়ে পালাতেই সেই সিরিঞ্জটা তুলে নিল ডাক্তার, আর সেটা দেখেই তার কপালে চিন্তার ভাঁজ দেখা দিল। আমাকে এক্ষুনি শুভ্রা ম্যাডামকে সবটা জানাতে হবে। রীতার শরীরে যেটা পুশ করা হয়েছে সেটা কোনো সাধারণ টক্সিন নয়, এটা ল্যাটেন্ট ভাইরাস। এটি এমন একটা ভাইরাস যা মানুষের স্মৃতি পর্যন্ত মুছে দেয়, মস্তিষ্ককে রিমোটের মতো কন্ট্রোল করতে পারে। এটা রীতাকে জ্যান্ত রোবট বানাতে চাইছে। কিন্তু প্রশ্ন হলো, অবিনাশ দর্জির মেয়ের ভিতর এমন কি রহস্য আছে যাতে এই মরণ খেলায় মেরেছে, তাও আবার ওর মতো একটা মেয়েকে? এই দেখো শুভ্রা, সাধারণ চোখে যেটা সাদা পাতা ছিল, আলোর নিচে সেখানে কিছু একটা ফুটে উঠছে। বেগুনি আলোর নিচে ডায়েরির পাতায় নীলচে অক্ষরে একটা গ্রাফ তৈরি হলো। তার নিচে কিছু কোড নাম লেখা। বিড়বিড় করে পড়তে লাগলো শুভ্রা। কোবরা, ফ্যালকন, আর সবার শেষে সেই বড় সাপের ছবি, যার নিচে লেখা কিং কোবরা। এই কোড নামগুলো চেনা চেনা লাগছে। কোবরা, ফ্যালকন। আচ্ছা, এগুলো কি স্লিপার সেলগুলোর নাম? শুধু স্লিপার সেল নয় রণবীর, দেখ প্রতিটি নামের পাশে একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আর একটা লোকেশন দেওয়া আছে। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, পুরো ভারতে বিষ ছড়িয়ে রাখা হয়েছে। আর এই কিং কোবরা হলো সেই মাস্টার মাইন্ড যে ভারতের গোয়েন্দা সদর দপ্তরের ভেতরে বসে ফাইল চালাচালি করে। কিন্তু এখানে তো কোনো আসল নাম নেই, সব কোড। আমরা কিভাবে বুঝবো কিং কোবরা কে? ফাইলের একদম শেষে একটা হাতে লেখা নোট আছে, দেখো। অবিনাশ বাবু একটা হিন্ট দিয়ে গেছেন। এখানে লেখা আছে, যেদিন 93,000 সেনা অস্ত্র নামিয়েছিল, সেই বিজয়ের স্মৃতি যার ড্রয়ারে লুকানো, সেই সাপ সবচেয়ে বিষাক্ত। 93,000 সেনা? মানে 1971-এ মুক্তিযুদ্ধের সেই ইনস্ট্রুমেন্ট অফ সারাউন্ডারের কথা বলা হচ্ছে? ওটা তো এখন দিল্লি হেডকোয়ার্টারের মিউজিয়ামে থাকার কথা। না রণবীর, ওটার একটা অরিজিনাল ফটোকপি গত বছর সদর দপ্তর থেকে চুরি হয়ে গিয়েছিল। বলা হয়েছিল ওটা হারিয়ে গেছে। এখন বুঝতে পারছি কে ওটা সরিয়েছে। কে স্যার? ঠিক তখনই শুভ্রার স্যাটেলাইট ফোনটা বেজে উঠল। ফোনটা নিয়ে দূরে গিয়ে কথা বলল সে, এবং ফিরে এলো গম্ভীর মুখে। হোয়াট হ্যাপেন্ড শুভ্রা? এনিথিং রং? স্যার, খবরটা খারাপ। নীলগিরি ভ্যালির হসপিটালে রীতা ম্যাডামের ওপরে হামলা হয়েছে। কি বলছো? ওখানে তো কড়া সিকিউরিটি ছিল।
রীতা ঠিক আছে? না স্যার, ঠিক নেই। আমাদের সিকিউরিটি সময় মতো পৌঁছে গিয়েছিল, তবে হামলাকারী মারা গেছে। কিন্তু মরার আগে সে একটা সিরিঞ্জ দিয়ে রীতার স্যালাইনে কিছু একটা মিশিয়ে দিয়েছে। ওরা বলছে রীতা ম্যাডামের শরীরে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যা কোনো বিষ নয়, বরং একটা ল্যাটেন্ট ভাইরাস। ভাইরাস? নার্ভ এজেন্ট থেকে এখন বায়োলজিক্যাল ওয়েপন? রণবীর, এরা শুধু ডাবল এজেন্ট নয়, এরা একটা আস্ত যুদ্ধের ব্লুপ্রিন্ট নিয়ে কাজ করছে। রণবীর, শুভ্রা, এই ধাঁধার মানে খুব পরিষ্কার। 1971 সালে পাকিস্তান যখন আত্মসমর্পণ করে, সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার অরিজিন ফটোকপি গত বছর সদর দপ্তর থেকে চুরি হয়ে গিয়েছিল। ওই ফাইলটা এখন যার দখলে, সেটা হলো আমাদের আসল টার্গেট। কে স্যার? কেন, ডিকে শর্মা বা বিশাল ভরদ্বাজ, দুজনের একজনও হতে পারে, বা দুজনেই হতে পারে। কিন্তু এই দুজনই কেন স্যার? এমন বুদ্ধি নিয়ে অপারেশনে নামলে হবে ম্যাডাম? অবিনাশ স্যার ক্লু দিয়েছেন। 93,000 সেনার বিজয় স্মারক যার ড্রয়ারে লুকানো, সেই সাপ সব চাইতে বিষাক্ত। 1971-এ সেই ঐতিহাসিক সারাউন্ডারের মূল নথিপত্র গত বছর সদর দপ্তর থেকে চুরি হয়েছিল। ডিকে শর্মা গোয়েন্দা প্রধান হওয়ার কারণে সেই ফাইলগুলো তারই আয়ত্তে থাকার কথা। এই সূত্র ধরেই তো অনুমান করা যায় যে ষড়যন্ত্রের মূল শিকড় সদর দপ্তরের ভেতরেই। কিন্তু স্যার, হতেও তো পারে ওনারা আসলে এসব কিছুই জানেন না। হতে পারে ওদেরকে দিয়ে কেউ এসব করাচ্ছে। আমার কিন্তু তা মনে হয় না। রণবীর, তুই ঠিকই ধরেছিস। সদর দপ্তরের ড্রয়ারে রাখা সেই 93,000 সারেন্ডার কপি যে সরিয়েছে, সেই আমাদের কিং কোবরা। কিন্তু আমার খটকা লাগছে অন্য জায়গায়। ডিকে শর্মা আমাদের মেন্টর, আর বিশাল ভরদ্বাজ উচ্চাকাঙ্ক্ষী। কিন্তু জ্যাকেল ইউনিটের খুনিরা সরাসরি ওদের কমান্ড মানছে, নাকি এর পেছনে আরো বড় কোনো হাত আছে? সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। স্যার, আমি হসপিটালে ফোন করে বলেছিলাম যে রীতা ম্যাডামের মেডিকেল রিপোর্টটা আমাকে পাঠাতে। ম্যাডামের মেডিকেল রিপোর্ট আমার ল্যাপটপে আপডেট হচ্ছে। ওই হসপিটালে রীতা ম্যাডামকে যে ভাইরাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু কোনো সাধারণ বিষ নয়। এটাকে বলা হয় নিউরোট্রপিক প্যাথোজেন। বেসিক্যালি এটা সরাসরি মানুষের মস্তিষ্কের সেই অংশকে আক্রমণ করে যেখানে স্মৃতি জমা থাকে। তার মানে ওরা রীতার স্মৃতি মুছে দিতে চায়, যাতেও কোনোদিন বলতে না পারে যে অবিনাশ স্যার ওকে ঠিক কি বলে গিয়েছিলেন। অথবা উল্টোটা রণবীর, ওরা চায় রীতাকে একটা স্লিপার এজেন্ট হিসেবে ব্যবহার করতে। এই ভাইরাসটা রীতার ব্রেনকে হাইজ্যাক করে নেবে। ওপর থেকে সিগন্যাল দিলেই রীতা নিজের অজান্তেই ওদের হয়ে কাজ শুরু করবে। শুভ্রা, তুমি কি ওই ভাইরাসের কোনো অ্যান্টিডোট জানো? স্যার, মালহোত্রা স্যার মারা যাওয়ার আগে তো আপনাকে বলেই ছিলেন না যে ওই মন্দিরের ফাইলে প্রতিষেধক আছে। আমি ফাইলের মাঝখানের পাতায় একটা কেমিক্যাল ফর্মুলাও দেখেছি, কিন্তু সেটা তৈরি করতে গেলে আমাদের দিল্লির বিশেষ ল্যাব লাগবে। ঠিক তখনই সেফ হাউসের বাইরে সিকিউরিটি অ্যালার্মটা বেজে উঠল। অর্জুন বিদ্যুৎ গতিতে জানলার পর্দা সরিয়ে দেখল অন্তত 4টে এসইউভি গাড়ি বাংলোটাকে ঘিরে ফেলেছে। গাড়িগুলো থেকে কালো কম্প্যাক্ট গিয়ার পরা একদল কমান্ডো নেমে আসছে, আর তাদের হাতে অত্যাধুনিক অস্ত্র। ওরা আমাদের ট্র্যাপ করেছে। অর্জুন, তুই আর শুভ্রা পেছনে টানেল দিয়ে বেরিয়ে যা, আমি ওদের এখানে আটকে রাখছি। রণবীর, তুই একা পারবি না, ওরা সংখ্যায় অনেক। তুই ভুলে যাচ্ছিস অর্জুন, আমি প্যারা এসএফ। মরার আগে অনন্ত 10টাকে সঙ্গে নিয়েই মরব। তুই ফাইলটা নিয়ে যা। রীতাকে বাঁচাতে হলে তোকে দিল্লি পৌঁছাতেই হবে। যা। অর্জুন আর শুভ্রা কথা না বাড়িয়ে পেছনের একটি গোপন সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে গেল। পেছনে শুরু হলো বৃষ্টির শব্দের মাঝে অবিরাম গুলির লড়াই। রণবীরের শটগান আর কমান্ডোদের অটোমেটিক রাইফেলের শব্দে পাহাড়ের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। হঠাৎই একটা বিকট শব্দ হল। বাংলোর সদর দরজাটা বোমায় উড়ে গেল। 4-5 জন কালো পোশাকধারী কমান্ডো ভেতরে ঢোকার চেষ্টা করতেই রণবীরের শটগান গর্জে উঠল। ঘরটা বারুদে ধোঁয়ায় ভরে গেল। অর্জুন শুভ্রাকে নিয়ে বৃষ্টির জল আর কাদা মারিয়ে তারা নিচে নামতে লাগলেন। পেছনের বাংলো থেকে
গুলির শব্দ আর বোমার আওয়াজ আসছে। শুভ্রা কাঁপছে, কিন্তু অর্জুন তাকে টেনে নিয়ে চলেছেন। স্যার, আপনার বন্ধু রণবীর, ওনার কি হবে? বাঁচবে তো? রণবীর যমরাজকে দুবার ফেরত পাঠিয়েছে শুভ্রা। ওর চিন্তা করো না, আমাদের এখন বাঁচতে হবে। ওই দেখো, জিপটা ওখানেই আছে, চলো। হঠাৎ বনের অন্ধকার থেকে একটা সরু লেজার রশ্মি অর্জুনের বুকের ওপর এসে পড়ল। অর্জুন চোখের পলকে শুভ্রাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলেন। একটা সাইলেন্সার লাগানো গুলির শব্দ হলো। সেটা অর্জুনের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেল। অর্জুন যন্ত্রণায় কুঁকড়ে উঠলেন, কিন্তু হাল ছাড়লেন না। স্নাইপার! ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। শুভ্রা, তুমি নিচু হয়ে হামাগুড়ি দিয়ে জিপের দিকে যাও, আমি কভার দিচ্ছি। অর্জুন গাছের আড়াল থেকে নিজের পিস্তল দিয়ে পাল্টা গুলি চালালো। দেখল দূরে একটা অবয়ব গাছ থেকে পড়ে গেল, কিন্তু শত্রু আরো অনেক। বৃষ্টির শব্দের মাঝেও তিনি শুনতে পেলেন পায়ের নিচে শুকনো ডাল ভাঙার শব্দ। অর্জুন সতর্ক হলেন। পাশ থেকে একটা কালো পোশাক পরা লোক ছোড়া হাতে ঝাঁপিয়ে পড়ল অর্জুনের ওপর। অর্জুন লোকটার হাতটা ঘুরিয়ে তার নিজের ছোড়াটাই তার বুকে আমূল বসিয়ে দিল। লোকটা আর্তনাদ করে লুটিয়ে পড়ল তৎক্ষণাৎ। অর্জুন তার মাস্কটা টেনে খুলতেই লোকটার চেহারা দেখে অর্জুনের রক্ত হিম হয়ে গেল। ইন্সপেক্টর যশবন্ত সিং, নীলগিরি ভ্যালির লোকাল পুলিশ অফিসার, তুমি এখানে কেন? আমাদের আমাদের সবাইকে কেনা হয়ে গেছে অর্জুন স্যার। সিস্টেমটা পচে গেছে, কেউ বাঁচবে না। অপারেশন কালকুট শুরু হয়ে গেছে অর্জুন স্যার, শুরু হয়ে গেছে। তার মানে কি পাহাড়ের ওই মন্দিরে তুমি আমার উপর হামলা চালিয়েছিলে? ক্রূর হাসি হাসতে হাসতেই যশবন্তের নিথর দেহটা কাদার উপর পড়ে রইল। অর্জুন বুঝতে পারল এই ষড়যন্ত্র কেবল 2-3 জন অফিসারের নয়, বরং পুরো সিস্টেমের ভেতরে ঘুম ধরেছে। যারা কালকুট বিষ ছড়িয়েছে তারা অর্জুনের খুব চেনা লোক হতে পারে। অর্জুন আর শুভ্রা কোনো মতে পাহাড় থেকে নিচে নেমে একটা জিপ নিয়ে দিল্লির দিকে ছুটছে। দেখলে শুভ্রা, যশবন্ত সিং এইসবে জড়িত ছিল। সত্যি স্যার, কাউকে বিশ্বাস করা যাচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে যশবন্তকেও কোনো না কোনো হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু কেন স্যার? একজন লোকাল পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে ওদের কি কাজ? শুভ্রা, কালকুট আর জ্যাকেলের মধ্যে একটা লুপ হোল আছে। 1993 সালে জ্যাকেল ফেল করেছিল কারণ আমাদের ভেতর থেকে একজন ফ্লেমিঙ্গো সাহায্য করেছিল, আর আজ সেই ফ্লেমিঙ্গোই হয়তো শত্রু। স্যার, ফাইলের পরবর্তী পাতায় একটা অদ্ভুত ড্রয়িং দেখেছি, একটা টাইপরাইটারের ছবি। মালহোত্রা স্যার বলেছিলেন না যে অবিনাশ স্যার একটা অ্যানালগ টাইপরাইটারে ফাইলটা লিখেছিলেন? হ্যাঁ, তার মানে ফাইলটা শুধু একটা গাইড, আসল বোমাটা হলো ওই টাইপরাইটারটা। ওটা কোথায় আছে আমাদের খুঁজে বের করতেই হবে। সম্ভবত রিতার ছোটবেলার সেই বাড়িতে, যেটার কথা অবিনাশ স্যার সব সময় বলতেন। স্যার, আপনার তো অনেক রক্ত ঝরছে, হসপিটালে যেতে হবে এক্ষুনি। ঠিক তখনই অর্জুনের ফোনে একটা মেসেজ এলো, একটা অজানা নাম্বার থেকে একটা ভিডিও ফাইল। অর্জুন শুভ্রাকে সেটা খুলতে বলল। ভিডিওতে দেখা গেল হাসপাতালে রিতার বেড খালি। একদল কমান্ডো তাকে স্ট্রেচারে করে হেলিকপ্টারে তুলছে, আর দূরে পেছন ফিরে দাঁড়িয়ে আছে যার মুখটা সেটা দেখা যাচ্ছে না। স্যার, ওরা রীতা ম্যাডামকে কিডন্যাপ করেছে, ওরা আমাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আমার মনে হয় ওরা আমাদের ফাঁদে ফেলছে। ওরা চায় আমরা ওদের পিছু করি, কিন্তু আমরা সরাসরি ওদের ডেরায় যাব না। আমরা যাব সেই ব্যক্তির কাছে যার ডায়েরি ডিক্লেয়ার করার ক্ষমতা আছে। আমরা
আমরা দিল্লিতে গিয়ে টিকে শর্মার সামনে দাঁড়াবো। দেখা যাক সাপের বিষ কতটা গভীর। অর্জুন মেহরা, ফাইলটা নিয়ে সিমলা স্টেশনের পরিত্যক্ত মেল ভ্যানে এসো। একা আসবে। যদি মেয়েটাকে বাঁচানো তোমার উদ্দেশ্য হয় তবে চালাকি করো না। তোমার বন্ধু রণবীরের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। রিতাকে ছেড়ে দাও, আমি আসছি। হাইওয়ের ওপর জিপ ছুটিয়ে চলেছে শুভ্রা। পাশে বসে থাকা অর্জুনের কাঁধে তীব্র যন্ত্রণা, কিন্তু তার লক্ষ্য স্থির। হঠাৎ একটা পাতায় এসে সে স্থির হয়ে গেল। শুভ্রা, গাড়ি থামাও। কি হয়েছে স্যার? কি দেখলেন? এই দেখো, এখানে পরিষ্কার লেখা আছে অপারেশন কালকুট কোনো ড্রাগ বা ভাইরাস নয়। এটা হলো ভারতের পরমাণু কেন্দ্রগুলোর ফেল সেফ কোড। ফেল সেফ কোড? মানে কি ওই কোডগুলো জানলে যে কেউ পরমাণু বোমাগুলো রিমোটলি অ্যাক্টিভেট করতে পারবে? হ্যাঁ, আর এখানে সেই কোডগুলোর অর্ধাংশ দেওয়া আছে। বাকি অর্ধেক কার কাছে আছে জানো? ডায়েরিতে কোড নেমে লেখা আছে দ্য ঘোস্ট, আর তার নামের পাশে একটা ছোট্ট ফুট নোট লেখা আছে সে এমন একজন যে নিজের মৃত্যুকেও ফাঁকি দিয়েছে। নিজের মৃত্যুকে ফাঁকি দিয়েছে? অবিনাশ স্যার কার কথা বলছেন? স্যার, আমাদের হাতে আর সময় নেই। রীতা ম্যাডাম কিডন্যাপ হয়েছে, হাসপাতালে জীবন মৃত্যুর মাঝে লড়াই করছে, আর এদিকে পরমাণু কোডগুলো লিক হওয়ার পথে। আমাদের দিল্লি পৌঁছতে হবে, কিন্তু তার আগে আমাদের জানতে হবে দ্য ঘোস্ট আসলে কে। ঠিক তখনই অর্জুনের ফোনের স্ক্রিনে একটা ভিডিও কল এলো। কোনো নাম্বার নেই। অন করার পর দেখা গেল একটি অন্ধকার ঘর। সেখানে রীতা হাত পা বাঁধা অবস্থায় বসে আছে, আর তার মাথার পাশে একটি বন্দুক ধরে আছে এক জোড়া হাত। অর্জুন মেহরা, ডায়েরিটা নিয়ে সিমলা রেলওয়ে স্টেশনে এসো। পুলিশ বা শুভ্রাকে নিয়ে এলে রিতার মাথাটা জাস্ট উড়িয়ে দেব। তোমার হাতে আর মাত্র 1 ঘন্টা সময়। ওরা রীতাকে এরই মধ্যে তুলে নিয়ে গেছে হাসপাতাল থেকে। শুভ্রা, আমাদের পরিকল্পনা বদলাতে হবে। দ্য ঘোস্ট আমাদের স্টেশনে ডেকেছে। অর্জুন সিমলা স্টেশনে পৌঁছে জিপ থেকে একা নামল। তার পরনে একটি লম্বা কালো ওভারকোট, যার ভেতরের পকেটে ফাইলটা রাখা। শুভ্রা স্টেশনের বাইরে পাহাড়ে লুকিয়ে রয়েছে। অর্জুনের কানে একটা ছোট্ট মাইক্রো এয়ারপিস। স্যার, আপনি কি নিশ্চিত যে আপনি একা যাবেন? ওরা যে কোনো সময় আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। শুভ্রা, ওরা রীতাকে ধরে রেখেছে। আমি ঝুঁকি নিতে পারছি না। আমার নজরে কেউ পড়লেই তোমাকে সিগন্যাল দেব। তোমার কাছে যে লেজার পয়েন্টারটা আছে সেটা দিয়ে ওদের লক্ষ্য করো। অর্জুন ধীর পায়ে 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে লাগলেন। স্টেশনের পুরনো ঘড়িটায় দুলছে পেন্ডুলাম। কুয়াশার মধ্যে দিয়ে আবছাভাবে দেখা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনগুলো। হঠাৎ এয়ারপিসে একটা বিকৃত যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। অর্জুন মেহরা, সোজা চলো। 1 নম্বর প্ল্যাটফর্মের শেষ মাথায় যেখানে পুরনো মেল ভ্যানটা দাঁড়িয়ে আছে সেখানে এসো। ডায়েরিটা হাতে রাখবে। অর্জুন 1 নম্বর প্ল্যাটফর্মের শেষে পৌঁছালেন। সেখানে অন্ধকার আরো ঘন। পুরনো জংধরা মালগাড়ির বগিগুলোর আড়াল থেকে একটা ছায়া বেরিয়ে এলো। লোকটা লম্বা, পরনে কালো রেইনকোট, হাতে একটা রাইফেল। সে রীতাকে 1 হাত দিয়ে ধরে রেখেছে। রীতার মুখ টেপ দিয়ে বাঁধা, চোখে চরম আতঙ্ক। রীতাকে ছেড়ে দাও। ফাইলটা এই যে আমার হাতে। আগে ফাইলটা ওই ট্রেনের চাকার নিচে রেখে 5 পা পেছনে যাও। না, আগে রীতাকে আমার দিকে পাঠিয়ে দাও। আমি জানি তোমাদের ডাবল গেম। রীতাকে না ছাড়লে আমি এই ফাইলটা এক্ষুনি পুড়িয়ে দেব। এই যে আমার হাতে লাইটার আছে কিন্তু। ঠিক সেই মুহূর্তে স্টেশনের ওপরের ওভারব্রিজ থেকে একটা ছোট্ট লাল বিন্দু ঘাতকটির বুকের ওপর এসে পড়ল। শুভ্রা দূর থেকে স্নাইপার ভিউতে লক্ষ্য রাখছে। দেখলে তো, আমি একা নই। তোমার হাতে একটা লেজার ডট আছে। 1 মুহূর্তের ভুল করলেই তোমার বুকটা ফুটো হয়ে যাবে। রীতাকে ছাড়ো।
ঘাতকটি হঠাৎ হাসতে শুরু করলো। সে এক বিভৎস অট্টহাসি। সে রীতাকে ছেড়ে দিতেই রীতা দৌড়ে এসে অর্জুনকে জড়িয়ে ধরল। কিন্তু অর্জুন কিছু বোঝার আগেই তার হাত থেকে ফাইলটা ছোঁ মেরে ছিনিয়ে নিল রীতা। রীতা, এটা কি করছো তুমি? রীতা অর্জুনের থেকে 5 হাত দূরে সরে গেল। তার চোখে এখন আতঙ্ক নেই, আছে এক হিম শীতল ঘৃণা। রীতা তার জ্যাকেটের ভেতর থেকে একটা ছোট্ট পিস্তল বের করে অর্জুনের দিকে তাক করল। রীতা দর্জি মরে গেছে অর্জুন। আমি এখন ডাবল এজেন্ট 2.0। এ কি বলছো তুমি রীতা? তোমার বাবা অবিনাশ দর্জি, তিনি তো দেশের জন্য জীবন দিলেন। তিনি একজন এজেন্ট ছিলেন রয়ের। বাবা দেশের জন্য মরেছেন কারণ তিনি বোকা ছিলেন, কিন্তু তিনি আমাকে শিখিয়ে গেছেন যেখানে ক্ষমতা সেখানেই আসল আনুগত। আমি গত 5 বছর ধরে এই জ্যাকেল ইউনিটের সাথে কাজ করছি। বাবার ফাইলটা আমার দরকার ছিল কারণ ওটা শেষ পাতায় আমার আসল পরিচয় লেখা ছিল। বাবা জানতেন আমি বিপথে গেছি, তাই তিনি ওটা লুকোতে চেয়েছিলেন। স্টেশনের কুয়াশার ভেতর থেকে আরো 4-5 জন সশস্ত্র লোক বেরিয়ে এলো। তাদের নেতৃত্বে আর কেউ নয়, ডেপুটি গোয়েন্দা প্রধান বিশাল ভরদ্বাজ, যাকে অবশ্য অর্জুন আগেই সন্দেহের তালিকায় রেখেছিল। ওয়েলকাম মিস্টার মেহরা। আসলে কি জানেন তো, ডাবল এজেন্টের গল্পে যে সবচেয়ে দুর্বল চরিত্র হয় সেই আসলে মাস্টার মাইন্ড। আমি সেই দ্য ঘোস্ট। আমি রিতার ব্রেন ওয়াশ করেছি। আর রিতাকে যে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, না সেটাকে মারার জন্য নয়, বরং ওর শরীরে বায়োচিপটা অ্যাক্টিভেট করার জন্য। তার মানে অবিনাশ দর্জিকে তুমিই মেরেছ? না অর্জুন, না। দর্জিকে মেরেছে তার নিজের মেয়ে রীতা, কারণ বাবা তার ফাইলটা রীতাকে দিচ্ছিলেন না। কি বিচিত্র না? যে মেয়ের জন্য দর্জি লড়ছিলেন সেই মেয়েই তার দরজার হাতলে বিষ মাখিয়েছিল। অবশ্য নিজের বাবাকে মারার জন্য নিজের যৌবনকেও ঝুঁকিতে ফেলতে হয়েছিল ওর। আমি ভাবতে পারছি না রীতা, তুমি এইভাবে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করবে। কিং কোবরা আপনাকে ধন্যবাদ জানিয়েছে অর্জুন। ফাইলটা উদ্ধার করার জন্য তুমি যা যা কষ্ট করেছো তার দাম দেওয়া হবে অবশ্যই। আজ রাতেই অপারেশন কালকোট তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবে। ঠিক যখন বিশাল ট্রিগারটা টিপতে যাবে তখনই স্টেশনের ওভারব্রিজ থেকে একটা গ্রেনেড এসে পড়ল বিশাল আর রীতার ঠিক মাঝখানে। বিকট বিস্ফোরণ আর ধোঁয়ায় স্টেশনের টালির ছাদ ভেঙে পড়ল। শুভ্রা ওপর থেকে চিৎকার করে উঠলেন, স্যার লাফ দিন! অর্জুন প্ল্যাটফর্মের ঢাল বেয়ে নিচে রেল লাইনের ওপর লাফ দিল। ধোঁয়ার আড়ালেই শুভ্রার দিকে ছুটতে থাকে সে। ওদিকে শুভ্রা আর অর্জুনকে মারার জন্য চারিদিক থেকে রাইফেলের গুলি ধেয়ে আসতে থাকে। স্যার পালান, ওরা অনেকজন। কিন্তু শুভ্রা ফাইলটা ওরা নিয়ে গেল। ভারতের পরমাণু কোড এখন ওদের হাতে। আমাদের দিল্লি পৌঁছাতেই হবে। হেডকোয়ার্টারে খবর দিতে হবে যে কিং কোবরা কেউ একজন নয়, ডিপার্টমেন্টের ভেতরেই এই ভাইরাস ছড়িয়েছে। আর রীতাকে একেবারেই বিশ্বাস করা যাবে না। স্যার আপনি ঠিক আছেন? আপনার সারা শরীর দিয়ে কিন্তু অনর্গল রক্ত ঝরছে। আপনি ফার্স্ট এড পর্যন্ত করেননি, এখন আবার আঘাত পেলেন। আমার কথা ভেবো না শুভ্রা। তবে রীতা স্লিপার সেল, ও নিজেই একটা ডাবল এজেন্ট। ওর বাবাও জানতেন না এটা। কিন্তু স্যার রীতা তো ফাইলটা দিয়ে চলে গেছে, আমাদের কাছে তো সেটার কোনো কপিও নেই। আসল খেলা তো এবারে জমবে শুভ্রা, কারণ অগ্নিপথ ফাইল ওটা হলেও ভেতরের কাগজগুলো নকল। কি বলছেন স্যার? শুভ্রা, ফাইলের ভেতর একটা ট্র্যাকার লাগানো আছে।
ওই ফাইল যে নিয়ে যাবে সে যেখানেই থাকুক আমাদের জিপিএস এ ধরা পড়বে, কারণ আসল গডফাদার কে সেটা আমাকে জানতেই হবে। তার মানে আপনি স্বেচ্ছায় ফাইলটা রিতার হাতে তুলে দিয়েছিলেন, মানে নিতে দিয়েছেন? হ্যাঁ, রীতা ওই ডায়েরি নিয়ে সোজা কিং কোবরার কাছে যাবে। আমাদের এখন শুধু ওই সিগন্যালটা ফলো করতে হবে। ওই দেখো, ওই যে মোবাইলে সিগন্যালটা নড়ছে, ওরা সিমলা ছাড়ছে। ওরা দিল্লির দিকে যাচ্ছে না, ওরা যাচ্ছে পোখরানের দিকে। পোখরান রাজস্থানের মরুভূমি, ভারতের অন্যতম প্রধান পরমাণু পরীক্ষা কেন্দ্র। সেখানে একটি সুরক্ষিত বাংকারে বসে আছেন একজন বর্ষিয়ান অফিসার। তার টেবিলে রাখা আছে 1971-এর সেই ঐতিহাসিক বিজয়ের ফ্রেম করা ছবি। তিনি ফোনটা তুললেন। কাজ হয়েছে? হ্যাঁ স্যার, ফাইলটা আমার কাছে আছে। ভালো। কাল সূর্যোদয়ের আগেই ভারতের আকাশ চিরতরে বদলে যাবে। অপারেশন কালকুট সফল হোক। রাজস্থানের হাইওয়ে ধরে একটা জিপ তীব্র গতিতে ছুটে চলেছে। স্টিয়ারিং ধরে আছে শুভ্রা, পাশে অর্জুন। অর্জুনের চোখের মণি এখনো লাল, কিন্তু তার শরীর এখন অনেক স্থিতিশীল। রাস্তায় একটি নার্সিংহোম থেকে চিকিৎসা করিয়ে নিয়েছে। শুভ্রা একরকম জোর করেই করিয়েছে। গাড়িতে বসে ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে, যেখানে একটা লাল বিন্দু ক্রমাগত পশ্চিমের দিকে এগোচ্ছে। স্যার, আমরা প্রায় বর্ডারের কাছে চলে এসেছি। রীতা যদি ওই ডায়েরি নিয়ে বর্ডার ক্রস করে যায়, তবে আমাদের সব শেষ। ও বর্ডার ক্রস করবে না শুভ্রা। রীতার লক্ষ্য পাকিস্তান নয়, ওর লক্ষ্য ভারতের ভেতরেই কোথাও। দেখো, সিগন্যালটা হাইওয়ে ছেড়ে মরুভূমির কাঁচা রাস্তায় ঢুকেছে। ওটা শক্তি ফোর্ড সাইটের দিকে যাচ্ছে। কি বললেন? শক্তি 4? ওটা তো একটা পরিত্যক্ত পরমাণু পরীক্ষার কেন্দ্র। ওখানে ও কি করবে? পরিত্যক্ত মানেই সুরক্ষিত। ওখানে একটা পুরনো টাওয়ার আছে যেখান থেকে স্যাটেলাইট সিগন্যাল ইন্টারসেপ্ট করা যায়। রীতা ওই ডায়েরির কোডগুলো ব্যবহার করে ভারতের পরমাণু মিসাইলগুলোর লঞ্চ সিকোয়েন্স হ্যাক করতে চায়। বালির পাহাড়ের আড়ালে শুভ্রা জিপটা থামালো। সামনেই দেখা যাচ্ছে একটা বিশাল লোহার টাওয়ার, যার চারিদিকে কাঁটা তারের বেড়া। রীতার জিপটা সেখানেই দাঁড়িয়ে আছে। অর্জুন আর শুভ্রা হাতে রাইফেল নিয়ে জিপ থেকে নামলো। বালির ওপর দিয়ে হাঁটতে গিয়ে কোনো শব্দ হচ্ছে না ঠিকই, তবে ধুলো উড়ছিল খুব। শুভ্রা, তুমি টাওয়ারের উত্তর দিকে পজিশন নাও, আমি ভেতরে ঢুকছি। মনে রাখবে, রীতা কিন্তু আমাদের টোপ। ওই ফাইলটা যেখানে দেবে সেখানেই আমাদের আসল অপরাধী। অর্জুন কাঁটা তারের বেড়া কেটে ভেতরে ঢুকল। হঠাৎ টাওয়ারের ওপর থেকে একটা স্যাটেলাইটের তীব্র আলো অর্জুনের ওপর এসে পড়ল। অর্জুন পাশের একটা জং ধরা কন্টেনারের আড়ালে লুকিয়ে পড়ল, আর ঠিক ওকে উদ্দেশ্য করে গুলির বর্ষণ হতে লাগলো অনর্গল। শুভ্রা দূর থেকে পাল্টা গুলি চালিয়ে অর্জুনকে কভার দিচ্ছে। অর্জুন লক্ষ্য করল রীতা টাওয়ারের সিঁড়ি দিয়ে ওপরে উঠছে। রীতার হাতে সেই ফাইলটা। রীতা, থামো! তুমি জানো না তুমি কি করছো? ওটা কিন্তু শুধু একটা ফাইল নয়, ওটা ভারতের মৃত্যু পরোয়ানা। আমি জানি অর্জুন স্যার, মৃত্যু পরোয়ানা বলেই তো এর দাম এত বেশি। আমার জন্য নয়, আমার গডফাদারের জন্য। হঠাৎ টাওয়ারের চূড়ায় একটা হেলিকপ্টারের আওয়াজ শোনা গেল। একটা কালো রঙের হেলিকপ্টার ধীর পায়ে নিচে নামছে। হেলিকপ্টারের দরজা খুলতেই সেখান থেকে একজন ব্যক্তি বেরিয়ে এলেন। অর্জুন টর্চের আলো সেদিকে ফেলতেই তার পায়ের তলার মাটি সরে গেল। হেলিকপ্টার থেকে নামলেন আর কেউ নয়, গোয়েন্দা প্রধান ডি.কে. শর্মা এবং বিশাল ভরদ্বাজ। হঠাৎ টাওয়ারের নিচ থেকে একটা বিস্ফোরণের শব্দ হলো। শুভ্রা একটা গ্রেনেড দিয়ে টাওয়ারের জেনারেটরটা উড়িয়ে দিয়েছেন। চারপাশ অন্ধকারে ডুবে গেল। অর্জুন সেই সুযোগে বিশালকে লক্ষ্য করে গুলি চালালেন।
বিশাল জখম হলেন, কিন্তু রীতা তাদের নিয়ে দ্রুত হেলিকপ্টারে ওঠার চেষ্টা করলো। শুভ্রা, হেলিকপ্টারকে উঠতে দেওয়া যাবে না। হেলিকপ্টারটা যখন মাটি থেকে 5 ফুট ওপরে, ঠিক তখন শুভ্রা হেলিকপ্টারের তেলের ট্যাঙ্কে একটা সাইলেন্সার লাগানো স্নাইপার শট নিল। আকাশচুম্বী আগুনের গোলার মতো হেলিকপ্টারটা মাটিতে আছড়ে পড়তেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে গেল সেখানে। কেঁপে উঠল চারিদিক। বিশাল ভরদ্বাজ, VK শর্মা আর রীতা আগুনের ভেতরেই আটকা পড়ে কাতরাতে লাগলো। কোনো রকমে রক্তাক্ত অবস্থায় বাইরে বেরিয়ে আসতে লাগলো ওরা 3 জন। সাথে অর্জুন আর শুভ্রা বেশ ভালো রকমভাবে জখম হয়েছে। ঠিক তখনই ধোঁয়া সরিয়ে কেউ একজন ওদের সামনে এসে দাঁড়ালো। অর্জুনকে তুলে ধরার চেষ্টা করতে লাগলো সেই ব্যক্তি। ধোঁয়া কাটতে চমকে উঠল অর্জুন। রণবীর, তুই এখানে? তোর সাথে তো আমার আর পরে যোগাযোগই হলো না। আমি আমি এখানে কি করে পৌঁছলাম সেটা তোকে ভাবতে হবে না। এখন এখন আমাদের দরকার ওই ওই ফাইলটা উদ্ধার করা। কিন্তু তার আগে আমাদেরকে এই 3টেকে ধরতে হবে। এ কি, ওরা গেল কোথায়? এখনই তো ওরা হেলিকপ্টার থেকে বেরোলো। আমার মনে হয় ওরা এই ফাইলটাকে নিয়ে পালিয়েছে। ওটা ওটা আমাদের আটকাতে হবে। ওরা তো আশেপাশেই নেই, কিন্তু এত তাড়াতাড়ি পালালো কিভাবে? আচ্ছা, তুই বলেছিলিস যে রীতা অন্য কারোর নির্দেশে কাজ করছে। কে সে? জানা গেছে কিছু? হ্যাঁ, ফোনের ওপারে কেউ একজন ছিল যাকে ও অফিসার বলে ডাকছিল। এমনকি ডিকে স্যারও তার নির্দেশ মানছিলেন। ডিকে স্যার? হ্যাঁ, ডিকে স্যার, সাথে ডেপুটি গোয়েন্দা প্রধান বিশাল ভারদ্বাজও আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, সেই অজ্ঞাত ব্যক্তির পরিচয়টা জানা গেছে। কার কথা বলছিস? একটা লোক ছিল, মন্দিরে যখন আমরা ফাইলটা খুঁজছিলাম তখন আমার ওপর হামলা করেছিল। ট্যুরিস্ট সেজে ক্যামেরা হাতে অবিনাশ বাবুর ওপর যখন প্রয়োগ করেছিল রীতা, আমার অনুমান তখনও সে সেখানেই ছিল। তবে নামটা আমি তার জানি না। বুঝতে পারছি, নিশ্চয়ই ওটা কালকোট প্রজেক্টের কোনো ভাড়াটে খুনি। আমরা কিন্তু ওদের ধরতে পারলাম না। আর যদি ওদেরকে ধরতে না পারি, তাহলে কিন্তু একটা বড় অপারেশন ফেল হয়ে যাবে। এই অর্জুন যতদিন বেঁচে আছে ততদিনই দেশের কেউ কিচ্ছু করতে পারবে না। শুভ্রা, অর্জুন, গাড়িতে ওঠ। তোদের দুজনেরই আগে ফার্স্ট এড দরকার। না না না, আগে আমাদের ওই 3 জন কোথায় গেল সেটা খুঁজে বের করতে হবে। ওরা 3 জনেই বেশ জখম হয়েছে, তাই মনে হয় না খুব বেশি দূর যেতে পারবে বলে। রণবীর, তুই একটা কাজ কর, তুই স্পেশাল ফোর্সের জন্য ডিপার্টমেন্টে একবার জানিয়ে দে, ঠিক আছে? হ্যাঁ, সে জানাবো, কিন্তু আগে তোদের সুস্থ হয়ে ওঠাটা কিন্তু দরকার। রণবীর স্যার কিন্তু একদমই ঠিকই বলেছেন অর্জুন স্যার। আর তাছাড়া এমন তো নয় যে আসল ফাইলটা রীতার কাছে রয়েছে। ওরা এমনি তো কিছু করতে পারবে না। চমৎকার অর্জুন, তুই তো দেখছি দাবা খেলায় আমাদেরও টেক্কা দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, অর্জুন স্যার আসল ফাইলটা কিন্তু রীতাকে দেননি। ওটাতে একটা ট্র্যাকার লাগানো ডামি ফাইল আছে। আসল ফাইলটা তো অন্য কোথাও লুকিয়ে রাখা আছে, যেটা একমাত্র অর্জুন স্যারই জানেন। কিন্তু আমাদের জানতে হবে কালকুট আসলে কি, কেন ডিকে শর্মার মতো অফিসার দেশদ্রোহী হলেন। পোখরানের মরুভূমি চষে ফেললেও সেই 3 জনের আর সন্ধান পাওয়া গেল না। অবশেষে শুভ্রা এবং অর্জুন ও রণবীর এক পুরনো বাংলোর ভেতরে সেফ হাউসে এসে উঠল। অর্জুনের হাতে ব্যান্ডেজ করা হয়েছে। রণবীর জানলার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। শুভ্রা ল্যাপটপে সেই ট্র্যাকারের লোকেশন চেক করে চলেছে। অর্জুন, এবার খুলে বলতো, ওই ফাইলে অ্যান্টিডোট ছাড়া আর কি আছে? কালকুটের সাথে দেশের সুরক্ষার কি সম্পর্ক? তোর তো সবটাই জানার কথা, কারণ তুই তো বললি দিল্লি থেকে নাকি তোকে এখানে পাঠিয়েছে আমাদের হেল্প করার জন্য। হ্যাঁ, না মানে আমাকে তো মাঝপথে বলা হয়েছে না,
তুই তো শুরু থেকে আছিস এই মিশনে, তাই জিজ্ঞেস করলাম। অবিনাশবাবু যখন পাকিস্তানের ডাবল এজেন্ট হিসেবে ছিলেন তখন তিনি আইএসআই এর একটি প্রজেক্টের কথা জানতে পারেন। ওটার নাম ছিল অপারেশন জ্যাকেল, কিন্তু আসলে ওটা ছিল একটা বায়োকেমিক্যালের পরীক্ষাগার। কালকুট হলো এমন এক বিষ যা মানুষের রক্তে মিশলে হৃৎপিণ্ড বন্ধ হয় না, বরং মস্তিষ্কের বিশেষ কিছু নিউরনকে সক্রিয় করে দেয়। নিউরন সক্রিয় করে? তার মানে? তার মানে হলো মৃত্যুর ঠিক 10 মিনিট আগে পর্যন্ত মানুষটা এক ধরনের হিপনোটিক মোডে চলে যায়। তখন তার ব্রেন থেকে যে কোনো গোপন পাসওয়ার্ড, লোকেশন বা দেশের সুরক্ষার ব্লুপ্রিন্ট বের করে নেওয়া সম্ভব। অবিনাশবাবু মারা যাওয়ার আগে রীতা হয়তো তার ব্রেন থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ডিকোড করে নিয়েছে। কিন্তু রীতা এটা কেন করবে? সে তো অবিনাশ স্যারের নিজের মেয়ে। এখানেই বড় রহস্য। রীতা ভাবছে ওর বাবা রয়ের ইন্টারন্যাশনাল পলিটিক্সের শিকার হয়েছিলেন, কিন্তু রীতাকে যে গডফাদার কন্ট্রোল করছে সে তাকে ভুল বুঝিয়েছে। রীতা এখন ভারতের সমস্ত নিউক্লিয়ার কোড আর স্লিপার এজেন্টদের লিস্ট ওই অফিসারকে দিতে চায়। কিন্তু অর্জুন, রীতা তো একা নয়। সেই ক্যামেরাম্যান যে মন্দিরে হামলা করেছিল, সে নিশ্চয়ই ওর ছায়া সঙ্গী। তুই কি ওই লোকের কোনো হদিশ পেয়েছিস? না, মানে এখনো। স্যার, পেয়ে গেছি। কি? অর্জুন স্যারের উপর হামলা করা সেই ব্যক্তিটি আসলে কে? কে? ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ? কি করে বুঝতে পারলে? স্যার যখন একটা অজ্ঞাত ফোন পেয়ে স্টেশনে গিয়েছিল সেই সময় আমাকে ওনার হাতের গ্লাভসটা দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন ওর মধ্যে সেই আক্রমণকারীর হাতের ছাপ থাকবে। সেটাই আমি পরীক্ষা করতে দিয়েছিলাম আর তার রিপোর্ট এখন এসে গেছে। ডেটাবেসে চেক করে একটা নাম উঠে আসছে, ইমতিয়াজ আহমেদ। একসময় সে বিএসএফ এর ইন্টেলিজেন্স উইং এ ছিল, কিন্তু পরে কোর্ট মার্শাল হওয়ায় নিখোঁজ হয়ে যায়। ইমতিয়াজ বিএসএফ এর সেই শার্প শুটার। তার মানে খেলাটা অনেক বড়। খেলা তো অনেক বড়, সেটা আমিও জানি। আচ্ছা, ফাইলটা কোথায় রেখেছে সেটা এখন বল। আমি আর অবিনাশবাবুর মতন বোকামি করিনি। সমস্ত ফাইলের কপি আমি একটি পেন ড্রাইভে রেখেছি, আর যেটা পাসওয়ার্ড দিয়ে লক, আর ওটা সেভ। তাদের কথোপকথনের মাঝখানে বেশ অনেকগুলো গাড়ির শব্দ পাওয়া গেল। গাড়ি থেকে নেমে পড়েছে প্রায় অনেক কমান্ডার। তাদের জুতোর শব্দ স্পষ্ট পাওয়া যাচ্ছিল। পিস্তল বের করে রণবীর বলল, মনে হচ্ছে গেস্ট এসে গেছে, আমি বাইরেটা সামলাচ্ছি। রণবীর, একা যাস না। রণবীর বেরিয়ে যেতেই শুভ্রার কানের সামনে হঠাৎ অর্জুন ফিসফিস করে বলল, শুভ্রা, আমি ফাইলটা কোনো পেন ড্রাইভে রাখিনি। রণবীরকে পরীক্ষা করার জন্য মিথ্যে বললাম। কি? তার মানে রণবীর স্যারকে আপনি মিথ্যে বললেন? কিন্তু কেন? কারণ আমি ওকেও বিশ্বাস করতে পারছি না। দিল্লির হেডকোয়ার্টার থেকে যদি ওকে পাঠিয়ে থাকে তাহলে অপারেশন সম্বন্ধে ওর সবটা জানা উচিত। তাহলে বারবার কেন জানতে চাইছে ওই ফাইলটা কোথায় আর তাতে কি আছে? আর সব থেকে বড় কথা, পোখরানের মরুভূমিতে আমরা পৌঁছেছি সেটা ও জানলো কি করে? কি বলতে চাইছেন স্যার? আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। একের পর এক এত ষড়যন্ত্র। চুপ করো, বাইরে কথাগুলো শোনার চেষ্টা করো। তুমি পজিশন নাও শুভ্র। কিন্তু স্যার, আসল ফাইলটা কোথায়? বাইরে থেকে রণবীর আরো অনেকের উত্তপ্ত কথোপকথন শোনা যাচ্ছে। সংলাপের শব্দে স্পষ্ট বোঝা যাচ্ছে রণবীর কাউকে নির্দেশ দিচ্ছে। অর্জুন রিভলভারটা শক্ত করে ধরল। রাজস্থানের পোখরানের সেই পরিত্যক্ত মন্দিরের বাইরে তখন ধুলো উঠছে। বেশ কয়েকটা কালো রঙের এসইউভি এসে দাঁড়িয়েছে মন্দিরের প্রবেশ পথে। গাড়ি থেকে নেমেছে সশস্ত্র কমান্ডাররা। অর্জুন জানলার ফাঁক দিয়ে রণবীরের গতিবিধি লক্ষ্য করছিল। রণবীর অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বাইরে বেরিয়ে গেল। তার হাতের পিস্তলটা ধরা আছে আলতোভাবে, যেন সে জানে বাইরে যারা এসেছে তারা তার শত্রু নয়। স্যার, আপনি কি বলতে চাইছেন? রণবীর স্যার গডফাদারের লোক, কিন্তু উনি তো দিল্লি হেডকোয়ার্টার থেকে আমাদের ব্যাকআপ দিতে এসেছেন। শুভ্রা,
ফরেন্সিক রিপোর্টে তুমি বলেছিলে অবিনাশ বাবুকে কালকুট দিয়ে মারা হয়েছে, কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছো? অবিনাশ বাবুর মেয়ে রীতা, যে তার বাবার সাথেই ছিল, সে নিজে কেন মরল না? তার শরীরে বিষের প্রভাব পড়ল না কেন? কারণ রীতা নিজেই ওই বিষ প্রয়োগ করেছিল। আর রীতাকে এই বিষ কে জোগাড় করে দিয়েছে? ডিকে শর্মার বিশাল তো কেবল দাবার ঘুঁটি, আসল সাপটা লুকিয়ে আছে আমাদেরই ডিপার্টমেন্টের উচ্চ পদে। রণবীর বারবার ওই ফাইলের কথা জানতে চাইছে, কিন্তু সে একবারও রীতাকে ধরার কথা কিন্তু বলছে না। তার পুরো নজর ওই ফাইলে থাকা তালিকার ওপর। বাইরে রণবীরের কণ্ঠস্বর শোনা গেল, সে কারোর সাথে খুব নিচু স্বরে কথা বলছে। অর্জুন ইশারায় শুভ্রাকে চুপ থাকতে বলে দেওয়ালে গা ঘেঁষে দাঁড়ালো। কিন্তু রীতা কেন এমন করলো স্যার? নিজের বাবাকে? অবিনাশ স্যার তো দেশের হিরো ছিলেন। ব্রেন ওয়াশ শুভ্রা। অবিনাশবাবু যখন পাকিস্তানে 15 বছর ডাবল এজেন্ট হিসেবে ছিলেন, তখন তার অনেক শত্রু তৈরি হয়েছিল। সেই শত্রুরাই রীতাকে ছোটবেলা থেকে ভুল বুঝিয়ে বড় করেছে। তাকে বিশ্বাস করানো হয়েছে যে অবিনাশ দর্জি আসলে ভারতের হয়ে নয়, বরং পাকিস্তানের হয়ে কাজ করতে গিয়ে তার মাকে মরতে দিয়েছিল। রীতাকে ব্যবহার করা হয়েছে অবিনাশ বাবুর দীর্ঘ জীবনের সাধনা ওই অগ্নিপথ ফাইলটা হাতানোর জন্য। কিন্তু অবিনাশবাবু জানতেন বিপদের কথা, তাই তিনি পেনড্রাইভটা ফাইলের ভেতরে অ্যানালগ ফরম্যাটে লুকিয়ে রেখেছিলেন, যাতে কেউ হ্যাক না করতে পারে। ঠিক তখনই চারিদিক থেকে গোলাগুলির আওয়াজ শোনা গেল। জানলার পর্দা সরিয়ে অর্জুন দেখতে পেল গোলাগুলি করছে তারা শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে হয়তো শত্রুদের মধ্যে যুদ্ধ হচ্ছে। হঠাৎ দরজা ঠেলে রণবীর ভেতরে ঢুকল, চোখে মুখে ভয়ার্ত ভাব। ওরা এসে পড়েছে অর্জুন, আমাদেরকে এবারে সাবধানে থাকতে হবে। পজিশন নেই। রণবীরের কথা শুনে প্রথম দিকটায় অবাক হলো অর্জুন, তবে মুখে কিছু বলল না। নিজেদের মতন পজিশন নিয়ে নিল। রীতিমতন চলল কয়েক মিনিট ধরে গোলাগুলি, কিন্তু তারপরেই পাল্টে গেল পুরো দৃশ্যটা। সেই ঘরের চারিদিকে ঘিরে ফেলল কমান্ডো। রণবীর, আমাদের এখান থেকে পালাতে হবে মনে হচ্ছে। ওরা অনেকজন, কিন্তু পেছনের রাস্তাটা ওরা জানলো কি করে? হ্যাঁ স্যার, আমাদের গোপন রাস্তাতে ওই কমান্ডোরা এসে হাজির হয়েছে। আমাদের পালানোর পথ একেবারে বন্ধ। রণবীর স্যার, আপনি কিছু বলছেন না কেন? তার মুখে একটা অদ্ভুত শীতল হাসি। তার পেছনে 4 জন সশস্ত্র লোক, যাদের ইউনিফর্মে কোনো ব্যাচ নেই। রণবীর অর্জুনের দিকে তাকিয়ে বলল, অর্জুন, অনেক নাটক হয়েছে, এবার আসল কথায় আসি। পেন ড্রাইভটা কোথায়? তুই জানিস আমি চাইলে এখনই তোদের দুজনকে এখানে শেষ করে দিতে পারি, তাই বেশি কথা না বাড়িয়ে পেন ড্রাইভটা দে। স্যার, আপনিও শেষ পর্যন্ত আপনিও শত্রুদের সাথে মিলিত আছেন? আপনাকে তো আমাদের বাঁচাতে পাঠানো হয়েছে। দিল্লি থেকে আমাকে পাঠানো হয়েছে ঠিকই, কিন্তু সেটা তোদের বাঁচাতে নয়, ওই ফাইলটা উদ্ধার করে চিরতরে নষ্ট করে দিতে। টাকার নেশাটা কি দেশপ্রেমের থেকেও বড় হয়ে গেল রণবীর? তুই তো সৎ অফিসার ছিলি। সততা সততা দিয়ে পেট ভরে না অর্জুন। যে গডফাদারের হয়ে আমি কাজ করছি তিনি দিল্লির ক্ষমতার অলিন্দে বসেন। তার একটা কলমে কোটি কোটি টাকা এদিক ওদিক হয়। অবিনাশ দর্জি বুড়ো বয়সে আদর্শ দেখাতে গিয়ে মরল। তবে রীতা মেয়েটা বেশ বুদ্ধিমতী। সে তার বাবার ফাইলটা নিয়ে অলরেডি গডফাদারের আস্তানায় পৌঁছে গেছে। কিন্তু সমস্যা হলো ফাইলে অবিনাশ দর্জি একটা কোড লিখে রেখে গেছে, যেটা খোলার চাবিকাঠি নাকি ওই পেন ড্রাইভে আছে, যেটা তুই উদ্ধার করেছিস। তার মানে আপনিও দেশদ্রোহী? দেশদ্রোহী শব্দটা বড্ড সেকেলে শুভ্রা। আমি শুধু ভবিষ্যতের সংস্থান করছি। অর্জুন, পেন ড্রাইভটা দিয়ে দে।
নাহলে শুভ্রার কপালে কিন্তু আজকের সূর্যোদয় আর নেই। কথাটা বলতে না বলতেই দুজন কমান্ডো শুভ্রার মাথার দিকে রাইফেল তাক করল। তুই ভেবেছিস পেন ড্রাইভটা আমি কোনো ব্যাগে বা ড্রয়ারে রেখেছি? রণবীর, আমি অবিনাশ বাবুর ছাত্র। তুই যে ফাইলটা রিতার হাত থেকে দিয়ে পাঠিয়েছিস গডফাদারের কাছে, সেটা তো কেবল একটা টোপ ছিল রে। মানে কি? ফাইলটা রিতা নিয়ে গেছে, আমি নিজের চোখে দেখেছি। রিতা যেটা নিয়ে গেছে সেটা একটা ডামি ফাইল। আসল জিনিস তো সিকিউর কুরিয়ারের মাধ্যমে সরাসরি দিল্লির এনএসএ প্রধানের ব্যক্তিগত ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। আর পাসওয়ার্ড সেটা তো আর বলা যাবে না। মিথ্যে কথা! তুই এখান থেকে বেরোতে পারিসনি। কুরিয়ার করলি কখন? আমি আর শুভ্রা যখন তোকে ওই পরিত্যক্ত বাড়িটাতে রেখে পালিয়ে আসলাম অন্ধকারে, তখনই রাস্তায় আমার সাথে যশবন্ত সিং এর দেখা হয়। ও আমাকে মেরে ফেলার জন্য চড়াও হয়েছিল, কিন্তু পারেনি। তখনই ওটা আমি কুরিয়ার করার ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু স্যার, আপনি তো বলেছিলেন যশবন্ত সিং মারা গেছেন। আর তাছাড়া তিনি তো আমাদের শত্রু ছিলেন, দেশদ্রোহী। ওনার হাত দিয়ে ফাইল আপনি পাঠিয়েছিলেন? হ্যাঁ, ও আসলে লোভে পড়ে এমনটা করেছিল। যেদিন অবিনাশবাবু মারা যান সেদিন ওই জায়গাতে যশবন্ত সিং আগেই ছিল, আর ও ভালো করে জানতো কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হবে। ইন্সপেক্টর থাপা অবিনাশ স্যারের ডেড বডিটা ধরার আগেই যশবন্ত ওখানে অভিনয় করে। সে অজ্ঞান হয়ে গেছে, কিন্তু যখন ওর সাথে আমার হাতাহাতি হলো তখন আমি ওকে বললাম, দেখো যশবন্ত, জীবনে মানুষ প্রচুর টাকা কামায়, তুমিও প্রচুর কামিয়েছ। টাকা রোজগার করা সহজ, কিন্তু সম্মান রোজগার করা খুব কঠিন। আর যদি তুমি আমার হাতে মারা যাও আর আমি যদি তোমাকে দেশদ্রোহী প্রমাণ করে দিতে পারি, তাহলে ভাবতে পারছো তোমার পরিবারের কি হবে? মৃত্যুর পরও তোমার নামে দুর্নাম ছড়িয়ে যাবে। কিন্তু কিন্তু এই সিস্টেমের ভিতরে সবাই ষড়যন্ত্রের শিকার। কেউ ভালো নেই, কাউকে বিশ্বাস করা যাবে না স্যার। আমি চেয়েছিলাম প্রচুর টাকা রোজগার করতে, কিন্তু ভুলে গিয়েছিলাম দেশের সঙ্গে গাদ্দারি করাটা আমার ঠিক হয়নি। তুমি দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছো যশবন্ত। তাই তুমি যদি চাও তোমার মৃত্যুর পর, কারণ তোমাকে এমনিতেই ওরা মেরে ফেলবে, তুমি আর বেঁচে থাকতে পারবে না। তাই তুমি যদি চাও তোমার মৃত্যুর পর তোমার পরিবার সম্মানের সাথে বেঁচে থাকবে, তাহলে তোমার মৃত্যুতে ডিপার্টমেন্টের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হোক। তাহলে আমার একটা কাজ করো। বলুন স্যার, কি করতে হবে? রণবীর তার পিস্তলটা অর্জুনের কপালে ঠেকালো। তার মানে শেষ পর্যন্ত যশবন্ত আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে? না, ও দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু শুধরে নিয়েছে। তোকে আমি শেষ করে দেবো, আজ শেষ করে দেবো। আমাকে মারলে তুই কখনো জানতে পারবি না স্লিপার সেলের তালিকায় কার কার নাম আছে। এমনকি তোর ওই গডফাদারের নামও ওখানে আছে কিনা কে জানে। হয়তো তোকে ব্যবহার করে তোকেই শেষ করার পরিকল্পনা আছে ওর। একবার ভেবে দেখ, রীতা, বিশাল, ডিকে শর্মা এরা এখন কোথায়? তারা গডফাদারের আস্তানায় সেফ হাউসে আছে, কিন্তু তুই এখানে আমাদের সাথে লড়াই করছিস। হ্যাঁ, কাজ শেষ হলে গডফাদার কি তোকে জ্যান্ত রাখবে? রণবীরের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল। ঠিক সেই সময় মন্দিরের বাইরে একটা জোরালো বিস্ফোরণের শব্দ হলো। অর্জুন জানতো খেলাটা এবার শেষ পর্যায়ে। শুভ্রা, তৈরি থাকো। রণবীরের গডফাদারের মুখোশ খোলার সময় এসে গেছে। আমাদের এখান থেকে বেরিয়ে সোজা দিল্লির সেই গোপন আস্থানায় পৌঁছতে হবে, যেখানে রীতা তার দলবল লুকিয়ে আছে। ওকে? বাইরেটা কিসের শব্দ? ওটা হলো ব্যাকআপেরও ব্যাকআপ। তুমি যেমন ডাবল গেম খেলছো রণবীর, আমি খেলছি ট্রিপল গেম। ট্রিপল গেম? মন্দিরের বাইরে বিস্ফোরণের শব্দে রণবীর চমকে উঠলেও পরক্ষণে নিজেকে সামলে নিল। সে অর্জুনের কপালে বন্দুকের নল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই ভাবছিস খুব বুদ্ধিমান? হ্যাঁ, আমি তোর কোনো কথা বিশ্বাস করছি না। তার কারণ তুই নিজেই তো কিছুক্ষণ আগে আমাকে বললি সেই সব ফাইল একটা পেন ড্রাইভে পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছিস।
ওই পেন ড্রাইভটা না নিয়ে আমি এখান থেকে কোনো মতে নড়ছি না। তুই ঠিক ওটাই বিশ্বাস করেছিস যেটা আমি তোকে বিশ্বাস করাতে চেয়েছি। আমি যখন পেন ড্রাইভের কথা বললাম তখন তোর চোখের মনে যেভাবে চকচক করে উঠেছিল তাতেই আমি বুঝে গিয়েছিলাম তুই ডিপার্টমেন্টের লোক হয়ে আসিসনি, এসেছিস ওই গডফাদারের দালালি করতে। শোন, ওই পেন ড্রাইভটা আসলে এই মন্দিরের ভেতরেই আছে, কিন্তু ওটা তুই কোনো দিনও খুঁজে পাবি না। রণবীর গর্জে ওঠার আগেই বাইরে থেকে একদল নতুন কমান্ডো ভেতরে ঢুকে পড়ল, কিন্তু আশ্চর্যের বিষয় তারা রণবীরকে আক্রমণ না করে অর্জুন আর শুভ্রাকে ঘিরে ধরল। স্যার, এবার আমরা কি করব? কিচ্ছু করার নেই শুভ্রা, ওরা যা বলছে তাই কর। তোমার অর্জুন কিছু করতে পারবে না শুভ্রা, বরং চাইলে তুমি আমার দলে যোগ দিতে পারো। তোমার এই অর্জুন স্যারের ট্রিপল গেমের গল্পটা শুনতে ভালোই লাগে। হাত ওপরে, এই দুজনের কাছে যা আছে সব ছিনিয়ে নাও, আর দুজনের চোখ বেঁধে দাও। অর্জুন এবং শুভ্রার চোখ বেঁধে তাদের নিয়ে আসা হলো দিল্লির উপকণ্ঠে এক বিশাল রাজকীয় ফার্ম হাউসে। চারিদিকে উঁচু দেওয়াল আর অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। চোখ খোলার পর অর্জুন দেখল সে একটা কাঁচের ঘরের ভেতরে বন্দী। তার সামনেই বসে আছে রীতা, বিশাল এবং DK শর্মা। রীতা, তুমি নিজের বাবাকে মেরে ফেললে। অবিনাশ স্যার তোমাকে কতটা ভালোবাসতেন জানো? রীতা সোফা থেকে উঠে ধীর পায়ে কাঁচের দেওয়ালের কাছে এলো। তার চোখে কোনো অনুশোচনা নেই, আছে এক গভীর ঘৃণা। ভালোবাসতেন? উনি আমার মাকে মরতে দিয়েছিলেন। পাকিস্তানের জেলে থাকাকালীন উনি যখন ডাবল এজেন্ট সেজেছিলেন, তখন আমার মাকে শত্রুরা তুলে নিয়ে যায়। বাবা চাইলেই বাঁচাতে পারতেন, কিন্তু উনি নিজের ডিউটি আর দেশপ্রেম দেখানোর জন্য চুপ ছিলেন। ছোটবেলা থেকে আমি গডফাদারের আশ্রয়ে বড় হয়েছি। তিনি আমাকে শিখিয়েছেন আসল শত্রু কে। তোমাকে ভুল বোঝানো হয়েছে রীতা। তোমার মাকে তোমার গডফাদারই অপহরণ করিয়েছিলেন যাতে অবিনাশ বাবুকে ব্ল্যাকমেল করা যায়। স্যার মাথা নত করেননি বলেই তোমার মাকে মারা হয়েছিল, আর আজ তুমি সেই খুনিদের সাথেই হাত মিলিয়েছ। চুপ কর অর্জুন। গডফাদার আসছেন, তার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস হবে না তোর। হঠাৎ ঘরের দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করলেন এক দীর্ঘকায় ব্যক্তি। সাদা পাজামা পাঞ্জাবি, চোখে দামি চশমা। অর্জুন চমকে উঠল। মাই গড, ইনি তো দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত উচ্চ পদস্থ আধিকারিক, আর প্রাক্তন ক্যাবিনেট সচিব স্যার বিক্রম প্রতাপ সিং। স্যার, এদের নিয়ে এসেছি, কিন্তু অর্জুন খুব চালাক। পেন ড্রাইভটা কোথাও লুকিয়ে রেখেছে। বিক্রম প্রতাপ সিং রণবীরের কথা শুনে ক্রুড় হাসলেন। সামনে এসে দাঁড়ালেন অর্জুনের। অর্জুন, তুমি আমার প্রিয় অফিসার ছিলে, কিন্তু সামান্য একটু বাড়াবাড়ির জন্য অপছন্দের তালিকায় চলে গেলে। অবিনাশ দর্জিও বড্ড বাড়াবাড়ি করে ফেলেছিল। অপারেশন জ্যাকেলে আমাদের দেশের ভেতরে থাকা সমস্ত স্লিপার সেলের আসল তালিকাটা পেয়ে গিয়েছিল। এমনকি কিং কোবরা যে আমারই কোড নেম, সেটাও সে জেনে ফেলেছিল। সেই তালিকা যদি বাইরে আসতো তবে দিল্লির অর্ধেক প্রশাসন জেলে যেত। তাই ওকে সরাতেই হতো। আপনি একজন দেশদ্রোহী। হাহ, নিজের দেশের ক্ষতি করে আপনার কি লাভ? লাভ? ক্ষমতার স্বাদ যে একবার পেয়েছে শুভ্রা, সে আর পেছনে তাকায় না। যাই হোক, অর্জুন, পেন ড্রাইভটা কোথায়? পেন ড্রাইভ কোথায় আমি কিন্তু সেটা রণবীরকে বলে দিয়েছি আগেই। আমার কাছে কোনো পেন ড্রাইভ নেই। যেটা ছিল সেটা আমি অনেক আগেই হেডকোয়ার্টারে পাঠিয়ে দিয়েছি। রণবীর, ওকে টর্চার করো। সত্যি কথা না বলা পর্যন্ত একে মারতে থাকো। রণবীর অর্জুনের কলার ধরে মাথার মধ্যে পিস্তলের গার্ড দিয়ে একটা ঘুষি মারতেই মুখ থুবড়ে পড়ল মেঝের ওপর। আর ঠিক তখনই অর্জুনের গলার থেকে একটি লকেট ছিটকে পড়ল বাইরে। সেই ডিভাইসে একটা বিপ শব্দ হতেই মুচকি হাসল অর্জুন। অনেক দেরি হয়ে গেছে স্যার। এটা কি? এটা তো একটা লকেট মনে হচ্ছে। হ্যাঁ,
এটা অবিনাশ বাবুর লকেট। বুঝতেই পারছি সাধারণ জিনিস নয়। এই লকেটটা আসলে জিপিএস ট্র্যাকার আর অডিও ট্রান্সমিটার। আমরা এখানে আসার পর থেকে আপনার আর রিতার সমস্ত স্বীকারোক্তি সরাসরি এনেছে সদর দপ্তরে লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আর ওই যে ইয়াসবন্ত সিং যে কিনা শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদল করেছে, এখনো সুস্থ হয়নি শারীরিকভাবে, তবে তিনি এখন এনএসএ ডিরেক্টরের সাথে অলরেডি এই ফার্ম হাউস ঘিরে ফেলেছেন। মুহূর্তের মধ্যে পুরো ফার্ম হাউসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। বিক্রম প্রতাপ সিংহের মুখে প্রথমবার ভয়ের ছাপ দেখা দিল। ঠিক সেই মুহূর্তে ফার্ম হাউসের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকল ডজনখানেক সশস্ত্র ব্ল্যাক ক্যাট কমান্ডো। শুধু অর্জুনকে বাঁচাতে নয়, বরং এই দেশদ্রোহীগুলোর সমূলে বিনাশ করতে দিল্লি হেডকোয়ার্টার থেকে সরাসরি নির্দেশ এসেছে। কমান্ডোরদের পেছনে ধীর পায়ে ঘরে ঢুকলেন এনএসএ ডিরেক্টর এবং তার সাথে এক দল সাইবার ইনভেস্টিগেটর। রণবীর আর ইমতিয়াজ পালানোর চেষ্টা করেও কমান্ডোদের রাইফেলের নলের মুখে সারেন্ডার করতে বাধ্য হল। রীতা, বিশাল ভরদ্বাজ আর ডিকে শর্মা, যাদের অর্জুন ভিকটিম ভেবেছিল, তাদেরও হাতে হাত করা পড়ল। এনেছে অডিটোরিয়ামের মতো বিশাল এই ঘরে পিন পতন নীরবতা। সামনের সারিতে বসে আছেন এনএসএ ডিরেক্টর, ক্যাবিনেট সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান এবং সেনা প্রধান সহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। সবার দৃষ্টি সামনের জায়ান্ট স্ক্রিনে, যেখানে অর্জুন অবিনাশ দর্জির সেই অগ্নিপথ ফাইলটি প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছে। অর্জুন কিবোর্ডে শেষ এন্টার চাপতেই স্ক্রিনে একটি ডিজিটাল ম্যাপ খুলে গেল। সেখানে ভারতের মানচিত্রের ওপর বেশ কিছু লাল বিন্দু জ্বলছে। স্যার, আমরা ভেবেছিলাম এটা কয়েকজন ব্যক্তিগত লোভের গল্প, কিন্তু অবিনাশ বাবুর এই ফাইল বলছে অন্য কিছু। এই লাল বিন্দুগুলো হলো আমাদের প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা এক একটা ক্যান্সার। স্ক্রিনে একের পর এক ছবি আর নাম ভেসে উঠতে শুরু করলো। কর্মকর্তাদের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আপনারা স্ক্রিনে দেখুন, এখানে কেবল বিজনেস টাইকুন আর কে মালহোত্রা বা মন্ত্রী সোমনাথ চ্যাটার্জি নেই। এই তালিকায় নাম আছে দিল্লির বর্তমান জয়েন্ট সেক্রেটারি PK ত্যাগী, কাস্টমসের চিফ কমিশনার এবং এমনকি আমাদের বিভাগের ইন্টারনাল সিকিউরিটি উইংসের প্রধান মিস্টার শর্মার। এরা সবাই ফ্লেমিং কিং কোবরার নেটওয়ার্কের অংশ। রীতা, বিশাল ভরদ্বাজ আর ডিকে শর্মা তো কেবল মাঠ পর্যায়ের লোক ছিল। আসল খেলাটা চলছিল এই কনফারেন্স রুমের বাইরে থাকা দামি গাড়ি আর এসি কেবিনে। ইমতিয়াজ আর রণবীর এদের হয়ে ফিল্ড ক্লিনিং করত। অবিনাশবাবু প্রতিটা ট্রানজ্যাকশন আইডি এবং ফরেন ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার এই ফাইলে এনক্রিপ্ট করে রেখে গেছেন। অর্জুন স্ক্রিনের একটি বিশেষ ফোল্ডার খুলল, যেখানে লেখা দ্য হিডেন ট্রেডার্স, যেখানে দেখা গেল এই উচ্চপদস্থ ব্যক্তিরা কিভাবে গত 5 বছর ধরে দেশের প্রতিরক্ষা বাজেটের একটা বড় অংশ বিদেশে পাচার করেছেন এবং শত্রুপক্ষকে ভারতের সীমান্ত সুরক্ষার গোপন ম্যাপ সরবরাহ করেছেন। স্যার, আজ অবিনাশবাবুর আত্মা শান্তি পাবে, কারণ কালকুট বিষ কেবল তার শরীরে যায়নি, এই অপরাধীদের মাধ্যমে পুরো ব্যবস্থায় ছড়িয়ে পড়েছিল। আজ এই ফাইলের মাধ্যমে আমরা সেই বিষাক্ত রক্তগুলো ছেঁটে ফেলার সুযোগ পেয়েছি। স্লিপার সেল, ফ্লেমিং কিং কোবরা আসলে কোনো একক ব্যক্তি নয়, এটা একটা নেটওয়ার্ক। আর এর প্রধান হলো 3 জন। কোড নেম ফ্যালকন, ইমতিয়াজ আহমেদ, ডিপার্টমেন্টের ইনফরমার। কোড নেম ফ্লেমিঙ্গো, রণবীর শেঠ, প্রতিরক্ষা দপ্তরের বেইমান অফিসার। কোড নেম কিং কোবরা। এই নামটা কেবল বিক্রম প্রতাপ সিংহের নয়, এর পেছনে আসল মাস্টারমাইন্ড হলো ভারতের অন্যতম বড় বিজনেস টাইকুন মিস্টার RK মালহোত্রা এবং কেন্দ্রীয় মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী সোমনাথ চ্যাটার্জি। পুরো ঘরে তখন নিস্তব্ধতা। জানা গেল এই বিজনেস টাইকুন আর মন্ত্রী মিলে দেশের মিসাইল টেকনোলজি বিদেশের কাছে কোটি কোটি ডলারে বিক্রি করে দিয়েছেন। বিক্রম প্রতাপ ছিলেন তাদের সরকারি হাতের পুতুল, আর অবিনাশ দর্জি এই বিশাল চক্রের হদিশ পেয়ে গিয়েছিলেন বলেই তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে
কালকুট প্রয়োগ করে মারা হয়। স্ক্রিনে অবিনাশ বাবুর শেষ ভিডিও মেসেজটা প্লে হলো। স্যারের শীর্ণ মুখ, কিন্তু চোখে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা। অর্জুন, সৌরা, তোমরা যদি এটা দেখছো তার মানে আমি আর নেই। রীতাকে ওরা ব্যবহার করেছে, ওর ব্রেন ওয়াশ করেছে মালহোত্রার লোকেরা। কিন্তু মনে রাখো, দেশপ্রেম কোনো ব্যবসায়িক পণ্য নয়। এই ফাইলের ভেতরে বিশাল ভরদ্বাজ আর ডিকে শর্মার ব্যাংকিং ডিটেলসও আছে, যারা টাকার লোভে বিষ সরবরাহ করেছিল। এদের কাউকে যেন ছেড়ে দেওয়া না হয়। উপস্থিত কর্মকর্তারা তখন একে অপরের দিকে তাকাচ্ছেন। কেউ কেউ ভয়ে নীল হয়ে গেছেন, অথবা কেউ বিস্ময়। বাইরে বৃষ্টির বেগ বাড়ছে, যেন ধুয়ে মুছে পরিষ্কার হতে চাইছে সমস্ত আবর্জনা। অর্জুন স্ক্রিনটা বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন হয়েছে। পরের দিন খবরের কাগজে বড় বড় হেডিং এলো, কালকুট ষড়যন্ত্র ফাঁস, বিজনেস টাইকুন মালহোত্রা ও মন্ত্রী সোমনাথ গ্রেপ্তার। দিল্লির প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা কয়েক ডজন স্লিপার সেলের সদস্যকে এক রাতেই তুলে নেওয়া হলো। অর্জুন আর শুভ্রা হেডকোয়ার্টারের ছাদে দাঁড়িয়ে খোলা বাতাসের নিচে নিঃশ্বাস নিচ্ছিল। স্যার, কালকুটের বিষ তো কাটলো, কিন্তু অবিনাশ স্যার যে নিজের জীবনটা দিয়ে গেলেন। অবিনাশ দর্জিরা কোনোদিন মরে না শুভ্রা। তারা নক্ষত্র হয়ে আমাদের মতো অফিসারদের পথ দেখায়।